ওয়েলকাম কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট পলিসি ডায়ালগ শুরু করছি। আমাদের আজকের বিষয় হলো কমিউনিটি বেসড মেন্টাল হেলথ এন্ড কোভিড-19। আমরা আনন্দের সাথে আপনাদের বলছি যে আমাদের সাথে আজকে তিনজন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট আমাদের সাথে থাকছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, যাকে আপনারা সকলেই চেনেন। আমি বলবো যে বাংলাদেশের মেন্টাল হেলথের ক্ষেত্রে আমাদের প্রজন্মের গর্ব। আমি হেলালকে নিয়ে গর্ব করি যে ওনার মতন একজন শিশু বান্ধব, জনবান্ধব এবং পাবলিক হেলথ বান্ধব মেন্টাল হেলথ বিশেষজ্ঞ আমাদের দেশে আছেন। আমি বিশ্বাস করি যে আজকের হেলালের উপস্থিতি এবং তার আলোচনা আমাদের পলিসি লেভেলে যে রিকমেন্ডেশনগুলো আমরা তৈরি করতে চাচ্ছি সেটি আমাদের সহযোগিতা করবে। হেলাল, আপনাকে আমাদের মনের গভীর থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এমিনেন্সকে। এরপরে আমাদের সাথে উপস্থিত আছেন কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। কামাল ভাই অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। কামাল ভাই, আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এমিনেন্স বাংলাদেশ। এরপরে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আজকে উপস্থিত ডাক্তার মেঘালা সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যিনি সকলের পরিচিত এবং পাবলিক হেলথ এসপেক্টে এবং রোগীদের কাছে বিশেষভাবে পরিচিত। মেঘালা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মেঘালা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মেঘালা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা, জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেঘলা আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। জি, আমরা আলোচনাটা শুরু করি। হেলাল, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা জানি যে এই কোভিড-19 একটা মেন্টাল হেলথ ইম্প্যাক্ট মানুষের ভিতরে আসছে, স্পেশালি চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টে। আমি এই বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চাই। সাথে সাথে আজকের আলোচনাটায় একটু যদি আমরা ওল্ড পিপুলদের যে সাইকোলজিক্যাল স্ট্রেসগুলো, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমার পরিচিত বয়স্ক মানুষগুলো অনেকেই মারা যাচ্ছেন। এক ধরনের পারসেপশন এবং ডাটা শো করছে যে যাদের ওল্ড এজ মোর দেন 50 তাদের ভিতরে ডেথ রেটটা ভেরি হাই। স্পেশালি যখন দেখা যাচ্ছে যে যাদের ভিতরে ডায়াবেটিক্স, হাইপারটেনশন এই রোগগুলো রয়েছে অথবা কিডনি রোগ রয়েছে, তাদেরও আপনার মৃত্যুটা অনেক বেশি। এবং বয়স্ক মানুষদের এবং এই নন কমিউনিকেবল ডিজিজ যাদের রয়েছে তাদের ভিতরে একটা বড় সাইকোলজিক্যাল স্ট্রেস যাচ্ছে এবং তারা অনেকেই ভাবছে যে মৃত্যুটা হয়তো তাদেরকে ছুঁয়ে যেতে পারে। আমার মনে হয় যে ইটস এ ভেরি বিগ স্ট্রেস ফর ওল্ড পিপল টু। আপনি এই বিষয়গুলো যদি আপনার পার্সপেক্টিভ থেকে আপনি যা দেখেছেন একটু যদি আলোচনা করেন। সাথে আমি একটু বলবো যে আমরা জানি যে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে যেটা আপনি করছেন, যেটা শেষ পর্যায়ে এবং একটা প্রিলিমিনারি ডাটাও আপনারা শেয়ার করেছিলেন, আমরা হয়তো ব্যক্তিগতভাবে অনেকে পেয়েছিলাম, সেটার পার্সপেক্টিভ থেকেও যদি একটু আলোচনা করেন আর তাহলে আমাদের ডাটা ভিত্তিক আলোচনাটা একটু সুবিধা হতে পারে। ধন্যবাদ সামিম ভাই আপনাকে এবং এখানে যারা আছেন। আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ আমি শেষের দিক থেকে শুরু করি, তারপর আপনার প্রশ্নে, তারপরে আমি কোভিড অংশে চলে যাব। জাতীয় মানসিক স্বাস্থ্য যে জরিপটি আমাদের হয়েছে, প্রথম জরিপটি কিন্তু হয়েছিল 2003 থেকে 2005-এ, আজ থেকে প্রায় 15 বছর আগে, এবং সর্বশেষ জরিপটি হয় 2018-19 সালে। এবং এটিও জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ এবং এটি পরিচালনা করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমাদের ডাক্তার মেঘলাও ছিলেন আমাদের সাথে, আমরা একসাথে কাজ করেছি। আমাদের তখনকার পরিচালক অধ্যাপক ফারুক আলম, উনি এটা লিডে ছিলেন।
আমার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে এটাতে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সেখানে আর্থিক সহায়তা দিয়েছে, WHO দিয়েছে কারিগরি সহায়তা। এই সেখান থেকে আমাদের কিন্তু ডাটা সম্পন্ন হয়েছে, আমাদের ডাটা অ্যানালাইসিসও শেষ, আমরা একটি ফ্যাক্ট শিটও প্রকাশ করেছি, কিন্তু আমাদের পূর্ণাঙ্গ রিপোর্টটি আসলে করোনাকালীনের কারণে আমাদের হয়তো একটু প্রকাশ পেতে বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি এই বছরের শেষের আগেই, অক্টোবর নভেম্বরের আগে আমরা সেটা প্রকাশ করতে সক্ষম। সেই যে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপে আমরা কিন্তু পেয়েছি প্রায় প্রাপ্ত বয়স্কদের মধ্যে 17% মধ্যে, আমি দশমিকের পরের অংশগুলো বাদ দিয়েই বলছি, 17% মানুষের মধ্যে কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। এবং উদ্বেগজনক এই যে তার মধ্যে প্রায় 6% মধ্যে কিন্তু বিষণ্ণতা রয়েছে, আর প্রায় 7% উপরে উদ্বিগ্নতা, OCD ইত্যাদি রোগ, আর খুব 1 বা 2% হচ্ছে গুরুতর মানসিক। আমরা বিষণ্ণতার উদ্বিগ্নতাই কিন্তু সবচেয়ে বড় অংশ দখল করে রেখেছে আমাদের প্রাপ্তবয়স্কদের মধ্যে। শিশু কিশোরদের বেলায়ও তাই আমরা দেখি 0 থেকে শুরু করে 18 বছর পর্যন্ত যারা রয়েছে তাদের মধ্যে 14% মধ্যে কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। এবং যেহেতু এক্ষেত্রে আমরা শিশুদেরকে কনসিডার করেছিলাম, শিশুদের বয়সটাকে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6% শিশুর মধ্যে স্নায়ু বিকাশ জনিত জটিলতা রয়েছে। কারো ভেতরে সেরিব্রাল পালসি, কারো ভেতরে হাইপার অ্যাক্টিভিটি, কারো ভেতরে অটিজম, এই বিকাশ জনিত জটিলতা রয়েছে, যেটি আমাদেরকে একটি জিনিস বলে যে কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে আমরা যদি আমাদের প্রসূতি সেবাকে এবং নবজাতকের সেবাকে খুব বেশি সুসংহত করতে পারি, তাহলে কিন্তু এই স্নায়ু বিকারজনিত সমস্যার কিছু অংশ কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। এটা গেল আমাদের মানসিক স্বাস্থ্য জরিপের ফলাফল। এবং আমরা বলবো এটি বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে অনেকাংশেই বা একই রকম ভাবেই হচ্ছে। এবং ভারতের সাথে যদি কম্পেয়ার করি, ওদের দেশেও প্রায় 13% মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা, আমাদের দেশে আমরা 17% পেয়েছি। এই কিছু পার্থক্য রয়েছে, ওরা আবার এখান থেকে সাবস্টেন্স অ্যাবিউজ বাদ দিয়েছিল, আমরা সাবস্টেন্স অ্যাবিউজকে বা মাদকাসক্তিকে এখানে সংযুক্ত রেখেছি। সবকিছু মিলিয়ে কাছাকাছি বলা যেতে পারে আমাদের এই উপমহাদেশের ট্রেন্ড। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখছি যে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য কর্মী, যদি আমরা একদম মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, আমরা মানসিক স্বাস্থ্য কর্মী শব্দটি বলি, সেটির কিন্তু সংখ্যা নিতান্তই অপ্রতুল। আমরা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, আমাদের সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, সাইকিয়াট্রিক নার্স এবং যা যা দরকার আনুষঙ্গিক মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, সেটি আমাদের দেশে অত্যন্ত অপ্রতুল এবং প্রায় কোনো কোনো ক্ষেত্রে একদম নাই বললেই চলে। এবং মানসিক স্বাস্থ্য খাতে আমাদের বাজেট হচ্ছে 0.5% সমস্ত স্বাস্থ্য বাজেটে। যেখানে আমাদের 17% রোগী বা 14% শিশু, সেখানে শুধুমাত্র মানসিক স্বাস্থ্য খাতে বাজেটের 0.5% হচ্ছে, টোটাল স্বাস্থ্য খাতের 0.5% দেওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্য খাতে। এবং যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথ বলছে যে আমাদের মতো দেশে কম পক্ষে 7% যদি আমরা বরাদ্দ না রাখি মোট স্বাস্থ্য বাজেটে, তাহলে আমরা গুণগত মানসম্মত মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করতে পারবো না। তার মানে যা আছে তার 14 গুণ বাড়াতে হবে। আমরা 0.5% আছে, আমাদেরকে 7% উন্নীত করতে হবে। আর উন্নত বিশ্বে এই হারটা হচ্ছে 12%-এর উপরে, তারা 12% বরাদ্দ রেখেছে টোটাল হেলথ বাজেটে। এটুক গেল আমরা যেটা জনস্বাস্থ্যের পার্সপেক্টিভে বললাম। এখন আপনি কোভিড এর ব্যাপারে যেটি বলেছেন সেটি সম্পর্কে আমি খুব সংক্ষেপে এক মিনিটেই বলবো যে আসলে কোভিড চলাকালীন সময়ে মার্চ মাসেই কিন্তু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি পরিচালক মানসিক স্বাস্থ্য দেবোরা ক্যাস্টেল, উনি কিন্তু বলেছিলেন একটি প্রেস ব্রিফিং এ যে আমরা হয়তো লক্ষ প্রাণের বিনিময়ে এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারবো বা অতিক্রম করে যাব, মোকাবেলা করব, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে মানসিক স্বাস্থ্যের একটি মহামারীর জন্য। আসলেই কিন্তু তাই ঘটছে এবং সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, মানুষের মানসিক স্বাস্থ্য বিপন্ন হচ্ছে, পারিবারিক সহিংসতা বাড়ছে এবং শিশুদের মধ্যেও মানসিক চাপ বাড়ছে। এবং আপনি যেটি বললেন প্রবীণ জনগোষ্ঠী, তাদের মধ্যে দুটো ভাগে মানসিক চাপ বাড়ছে। একটি হচ্ছে সাধারণ সকলের মতো সংক্রমণের ভীতি, মৃত্যু ভীতি, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এটি তো রয়েছেই। পাশাপাশি আমাদের প্রচার যন্ত্রগুলো, সেটি বাংলাদেশের ক্ষেত্রে নয় সারা বিশ্বেরই প্রচার যন্ত্রগুলো এবং আমাদের যেটা ঝুঁকি বার্তা, যেটাকে আমরা বলি রিস্ক কমিউনিকেশন, সেটি প্রকাশ করার ক্ষেত্রে আমরা কোনো সময় একটু অসংবেদনশীল হয়ে উঠছি। এবং আমরা দেখেছি প্রথম দিকে যখন আমাদের দেশে প্রেস ব্রিফিং গুলো করা হতো, তখন বলা হতো যে এতজন মারা গিয়েছেন এবং তাদের মধ্যে 10 জনের মধ্যে 7 জনের বয়সী 60-এর উপরে, মানে এটাকে খুব এমফ্যাসিস দিয়ে বলা হতো। এতে করে আমাদের যারা প্রবীণ জনগোষ্ঠী ছিলেন তাদের মধ্যে কিন্তু একটা বাড়তি চাপ হতো। অর্থাৎ কোভিড এর কারণে মানসিক চাপ তো রয়েছেই, পাশাপাশি আমরা সামাজিক অনুষঙ্গ থেকে একটা বাড়তি অভিঘাত তাদের উপরে চাপিয়ে দিচ্ছি। এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যেন চলনে, বলনে, আচরণে এমন কিছু প্রকাশ না করি যেটি আমাদের শিশু, বয়োবৃদ্ধ বা অন্য কোনো বিশেষ ঝুঁকিপূর্ণ নাজুক জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্যের বিপন্নতার কারণ হয়ে দাঁড়ায়।
ধন্যবাদ। আমার মনে হয় আরো আলোচক রয়েছেন, ওনারা বললে আমরা ইন্টারেক্ট করতে পারবো। হেলাল ভাই, আপনার কথা থেকে আমি একটু মেঘলা আপনার কাছে আসতে চাই যে হেলাল তো আমাদের চিলড্রেন, অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্ট পপুলেশনের উপরে এই কোভিডের মানসিক স্বাস্থ্য বিষয়টি নিয়ে বললেন। আমার পার্সোনাল পারসেপশন, আরবান শহরে বা আমাদের যারা নারীরা রয়েছে, গ্লোবালি দেখা যাচ্ছে যে ভায়োলেন্স এগেইনস্ট উমেন ডিউরিং দিস টাইম হ্যাজ ইনক্রিজ। আমরা জানি যে প্যান্ডেমিকের সময় আপনার প্রেগন্যান্সি রেট অনেক বেড়ে যায়, এবং আমি আমার নিজের অফিসে, আমার নিজের ঘরে যখন তাকাই তখন দেখি যে আগে তো যারা কাজ করতেন তারা হয়তো বাইরে অফিসে কাজ করতেন, বাসায় হয়তো তাদের সাহায্যকারী কেউ ছিল, কিন্তু কোভিড আসার জন্য সাহায্যকারীদের আমরা বাসায় সেভাবে ঢুকতে দিচ্ছি না নিজেদের নিরাপত্তার কথা ভেবে। সেই জন্য তাদের উপরে বাড়তি কাজ, তারপরে সংসারের টোটাল কাজ, সেই সাথে সন্তানের কেয়ার, এই জিনিসগুলো আছে, এবং ভায়োলেন্সটাও অনেক ইনক্রিজ করেছে বলে আমরা পত্রিকার কিছু কিছু তথ্য থেকে জানতে পারছি। নারীদের ক্ষেত্রে আমার মনে হয় যে কোভিডের একটা বড় ইম্প্যাক্ট আছে ইন টার্মস অফ দ্য মেন্টাল হেলথ। যদিও আমরা দেখতে পাচ্ছি যে মর্টালিটিতে এবং ইনফেকশনে নারীরা কম আমাদের বাংলাদেশের ডাটা অনুযায়ী বা গ্লোবাল ডাটা অনুযায়ী, এই মেন্টাল হেলথের এই জায়গাটা থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি ফর দ্য উইমেন? আমি মূলত উইমেনের বিষয়ে আপনার কথা একটু জানতে চাই, এবং সেই জায়গাটায় আপনি পলিসি লেভেলে দেখেন যে দেয়ার ইজ নো ইন্টারভেনশন, দেয়ার ইজ নাথিং সরকার থেকে নেওয়া হচ্ছে না, অথচ আমাদের প্রধানমন্ত্রী নারী, উনি নারী বান্ধব, উনি নারীদের জন্য সবকিছু করেন। এই জায়গায় নারী সংগঠনগুলোকেও সেইভাবে আমরা ভয়েস রেজ করতে দেখছি না, এটা আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং। আপনি কি ভাবেন যে পলিসির এই জায়গাটা আসলে আমাদের কি করা উচিত? আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি? আচ্ছা, ইদানিং যেটা আসলে ভায়োলেন্সটা বেড়ে গেছে, এটা যেটা আপনি বললেন ঠিকই, যে অ্যাকচুয়ালি এই নারীদের ব্যাপারে আলাদা করে কিন্তু সেভাবে কোনো রকম করে জরিপও আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি, হয়তো অনেকে করছে স্পোরাডিক্যালি, কিন্তু আসলে পাবলিশ ডাটাটা ওরকম করে নেই। যেটুকু আমাদের তথ্য সেটা আমরা মেইনলি হলো মিডিয়াতে জানি, বা আমাদের বিশেষ করে কিছু মানে আইনজীবী যারা কমিউনিটি আছে তাদের কাছেও যেটা মানে খবর আসছে যে অনেক ধরনের এ ধরনের কেসগুলো অনেক বেশি বেড়ে গেছে। এখন একটা ব্যাপার হলো যে এই যে মানে সম্পর্কের মধ্যে যে আসলে অনেক, বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু এই ভায়োলেন্স গুলা বেশি দেখা যায়। তো আমার একটা এমনি হলো, এটা ব্যক্তিগতভাবে, এটা একদমই ব্যক্তিগত ওপিনিয়ন, যে হঠাৎ করে যে আসলে আমাদের সম্পর্কের জায়গাটা যে খুব ডিটোরিয়েটেড করছে ব্যাপারটা ঠিক হয়তো বা তা না। মূলত হলো কি যে এই জায়গাটা কিন্তু রিফ্লেক্ট করে, যেটা ডক্টর হেলাল কিন্তু একটু আগে থেকে ইন্ডিকেট করেছে, যে আমাদের যে মানসিক চাপ বেড়ে গেছে এটার একটা অন্যতম বিষয়টা কিন্তু রিফ্লেক্টেড নানাভাবে হতে পারে, যে সবসময় যে তার আসলে উদ্বিগ্নতা, ঘুম হচ্ছে না, বা তার খাওয়া দাওয়া বা জীবনযাপনে যে পরিবর্তন হচ্ছে তা কিন্তু নাও হতে পারে। আমাদের কিছু কিছু আচরণও কিন্তু ইন্ডিকেট করে যে আমরা আসলে মানসিকভাবে এক ধরনের অস্থিরতায় ভুগছি। আমরা জানি একদম প্রথম দিকে কিন্তু আমাদের হঠাৎ করে কিছু কিছু স্টক গুলা নাই হয়ে যেত, যেমন আমাদের হ্যান্ড স্যানিটাইজার নাই, খাবার দাবারে কিছু জায়গায় স্টক করার মানে প্রবণতা ছিল। তো সবকিছু কিন্তু একটা ইন্ডিকেট করে যে আমরা আসলে এক ধরনের খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছি, এবং আমাদের ডিসিশন মেকিং প্রসেসটা এখানে হ্যাম্পার করছে। ইভেন যে অনেক সময় বয়স্ক বাবা মাকে অনেক ক্ষেত্রে বাইরে রেখে দিত, বা ঘরের বাইরে রেখে দিত। সেক্ষেত্রে আমি বলবো যে হঠাৎ করে যে খুব আমাদের ছেলেমেয়েরা অমানবিক হয়ে গেছে ব্যাপারটা তা না, এটা কিন্তু এক ধরনের হলো একটা প্যানিকি হয়েও হয়তো অনেকে করছে। তো এই যে ভায়োলেন্সের ব্যাপারটা আমার মনে হয় কিছুটা এরকম, যেহেতু আসলে আমরা এখন সবসময় ঘরের মধ্যে আবদ্ধ আছে, নারী পুরুষ সবারই মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু অস্থিরতা আছে, এবং এটা কিন্তু রিফ্লেক্ট করে এই যে পরস্পরের প্রতি সম্পর্কের যে অবনতি, সেটা কিন্তু এক অর্থে রিফ্লেক্ট করে যে আমরা মানসিকভাবে কেউ ভালো নেই। কারণ হলো যে পরস্পরকে কিন্তু আমরা যখন একটা লিভিং কন্ডিশনে থাকি, আমরা যখন 4-5 জনের সাথে একসাথে থাকি, তখন কিন্তু প্রতিনিয়ত আমাদের একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলতে হয়। এই অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে অন্যতম জায়গা কিন্তু আমার মেন্টাল হেলথ ওয়েলবিং। তো যখনই আসলে এই মেন্টাল হেলথ ওয়েলবিংটা নানাভাবে হ্যাম্পার্ড হচ্ছে, যেটা নানা কারণেই আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, আমাদের নানা রকমের পরবর্তীকালে মৃত্যু ঝুঁকি রয়েছে, হ্যাঁ, এবং হলো লাইফটা কখন এটা ঠিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই। আমরা একটা অজানা মানে একটা বিষয়ের মধ্যে
আছি, তাছাড়া আমাদের যে একটা বদ্ধ অবস্থা, স্বাভাবিক যে এন্টারটেনমেন্ট, সেগুলো আমাদের হাতের কাছে নেই। কাজে সবকিছুর মধ্যে কিন্তু একটা বিরাট চাপ, তার সাথে তো অর্থনৈতিক বিষয়টা যোগ হচ্ছে। কাজে নারী পুরুষ অর্থাৎ যারা এখানে বসছে, শিশুরা, তারা কিন্তু কেউই হলো স্বাভাবিক জীবনযাপনের মধ্যে যেহেতু নেই, কাজে আমাদের কিন্তু ভেন্ট আউট হচ্ছে না। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা কিন্তু ঘরের মধ্যে থাকছে। এই যে বাইরে খেলাধুলার মাধ্যমে, স্কুলে যাওয়ার মাধ্যমে তাদের যে প্রতিনিয়ত নানাভাবে তাদের অ্যাংজাইটিটা রিলিফ হওয়ার যে স্কোপ থাকতো, সেটা কিন্তু হচ্ছে না। কাজে সবাই কিন্তু একটা অস্থিরতার মধ্যে আছে। কাজে এই অস্থিরতা কিন্তু এক অর্থে প্রকাশ করে যখন আমাদের সম্পর্কের ক্ষেত্রে অবনতি, অর্থাৎ হলো পরস্পরকে অ্যাকোমোডেট করার যে ক্ষমতা, সেটা কিন্তু আমি বলবো নানাভাবে হ্যাম্পার্ড হয়েছে। এবং এখানে হয়তোবা পুরুষের ক্ষেত্রে তার একটু হয়তো বা তার ফিজিক্যালি অনেক বেশি শক্তিশালী বলে যখনই আসলে এ ধরনের কোনো এক ধরনের তাদের কনজুগাল ডিসকর্ডের জায়গা হয়, অনেক সময় হয়তো হাতাহাতি জায়গায় চলে যায়, এবং সেক্ষেত্রে হয়তো বা নারীরা অনেক ক্ষেত্রে বেশি আহত জায়গা আছে। এবং এর বাইরে হলো নারীদের যে একটু বাড়তি যে মানসিক চাপ, সেক্ষেত্রে কিন্তু একটা আছে যে পরিবারের যে সবার যে স্বাস্থ্যের যে দায়িত্ব, হ্যাঁ, বা সবকিছু ভালো রাখার যে দায়িত্ব, নারী এবং নিজেও যেমন হলো সে এককভাবে নিয়ে নেয়, আবার আমাদের সোসাইটিতেও কিন্তু এক ধরনের আমাদের ধারণা রয়েছে যে এই সবার ভালো রাখার ভালো মন্দের দায়িত্ব কিন্তু নারীরই। কাজেই এখন কিন্তু হলো নারী কিন্তু একটা বাড়তি চাপ যোগ হয়েছে যে এই পরিবারের সকলের বয়স্ক থেকে শুরু করে শিশু সবারই কিন্তু এক ধরনের তার দেখভালের ব্যাপার রয়েছে। তারপরে যেমন তাদের কিন্তু কোনো রকমের ব্রিদিং স্পেসটাও ঠিক ওরকম করে পাচ্ছে না। আপনি একটু আগেই বললেন যে আমাদের এখন গৃহকর্মী নাই বলে তাদের ওয়ার্ক ওভারলোডটা কিন্তু অনেক পরিমাণে বেশি। তারপরে আমাদের যেহেতু শিশুরা কনস্ট্যান্টলি থাকছে, যখন শিশুরা আসলে একটা টাইমে যখন স্কুলে থাকতো তখন কিন্তু একটা নিজেদের মতন করে টাইমটা স্পেন্ড করতে পারতো, দেখা যাচ্ছে সব সময় হলো পুরো জায়গাটায় একটা সে এনগেজ থাকতে হচ্ছে। এই যে তার হলো জীবনের যে এক ধরনের ভালো থাকার জন্য তার যে একটা বাড়তি স্পেস পাওয়ার দরকার রয়েছে, একটা ব্রিদিং স্পেস, সেটা কিন্তু হলো সবচেয়ে যারা কম্প্রোমাইজড হচ্ছে তারা কিন্তু আসলে নারীরা। কাজে নারীদের এদিক থেকেও আমি বলবো একটা বাড়তি চাপের জায়গা রয়েছে, এবং তার সাথে কিন্তু যত পুরুষরা হলো ঘরের মধ্যে থাকছে বেশিরভাগ সময়, বা বাচ্চারা অনেক সময় আছে, একটা এক্সপেকটেশন কিন্তু নারীদের প্রতি থাকে। কাজে সেই জায়গাটাতে তাদের প্রতি কিন্তু একটা বাড়তি দেখভালের জন্য তার ওয়ার্ক ওভারলোড স্বাভাবিকই চেতে কিন্তু অনেক বেশি, আবার সাথে হলো গৃহকর্মী নেই। আবার এর সাথে কিন্তু অনেক ক্ষেত্রে যুক্ত হয় যে হয়তো ঘরের যে পুরুষ সহকর্মী তার প্রতি কিন্তু নারীর একটা এক্সপেকটেশন থাকে যে সে হয়তোবা তাকে সহযোগিতা করবে, তাকে সমানভাবে হলো কাজে বন্টন করবে, সে নারীটিও হয়তোবা নিজে কোনো পেশার সাথে জড়িত আছে, সেই এক্সপেকটেশনও যখন আসলে ফুলফিল হচ্ছে না, সেটাও কিন্তু এক ধরনের মানসিকভাবে তার মধ্যে অসন্তুষ্ট তৈরি করছে। এবং হলো দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থাতে এই পরিস্থিতি না থাকলে অন্যান্য যে আমাদের সঙ্গীর যে বিষয়গুলো আমরা একটু অ্যাকোমোডেট করতে পারতাম, আমরা এটাকে আসলে একটুকে অ্যাকসেপ্ট করতে পারতাম, সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে তার কমে যাচ্ছে, যার কারণে রিয়াক্ট কিন্তু তার দিক থেকে অনেক সময় হচ্ছে এবং হলো অন্যের কাছ থেকেও আবার হচ্ছে। তারপরে আমি যেটা বললাম যে ঘরের শিশুরা রয়েছে, তাদেরও একটা দেখভালের ব্যাপার রয়েছে। কাজে সামগ্রিক অবস্থাতে কিন্তু নারীর মধ্যে হলো মানসিক চাপ অনেক বেশি পরিমাণে চলে আসছে। এবং আমি যদি একটু ব্যক্তিগতভাবে আমি আমার অভিজ্ঞতার কথা বলি, আমাদের যারা যারা পেশেন্টরা আসলে যেসব ক্লায়েন্টরা আমাদের কাছে আসছেন, বিশেষ করে মহিলা পেশেন্টরা, তাদের কিন্তু একটা কমপ্লেনের জায়গা রয়েছে যে তারা তাদের ব্যক্তিগত সময়টা আর ঠিক সেভাবে আগের মতন পাচ্ছে না। ইভেন ঘরের মধ্যে যদি কাজও না করতে হয়, কিন্তু সবসময় তাকে আসলে ঘিরে রয়েছে, হ্যাঁ, তাকে শিশুদের সাথে সবসময় একটা টাইম দিতে হচ্ছে, সবসময় তাদের ডিমান্ড গুলা ফুলফিল করতে হচ্ছে। ঘরের মধ্যে হয়তো বা তাদের হাজবেন্ডরা বা সঙ্গীরা রয়েছে, তাদেরকে একটা ডিমান্ড ফুলফিল করছে। কাজে তার নিজের মতন করে যে সময় কাটানোর এতদিনের একটা অভ্যস্ততা ছিল, সেটা কিন্তু হঠাৎ করে তাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে অনেকে সেই জিনিসটা করতে এক ধরনের মানসিক বাড়তি চাপের তাদের সম্মুখীন হতে হচ্ছে। আমি একটা বাক্য আপনার কাছে একটু শুনতে চাই, এই করোনার সময় আপনার রোগীর যে ফ্লোটা সেটা কমে গিয়েছে না বেশি হয়েছে? আচ্ছা, এটা ঠিক সঠিক তথ্য দেওয়া যাবে না। এ কারণে প্রথমত হলো আমাদের কিন্তু রোগীর যে ফ্লোটা, যেমন অনেকে হলো চেম্বার যারা করছেন, একটা কিন্তু ট্রান্সপোর্ট ব্যাপার আছে অনেক ক্ষেত্রে, আমাদের কিন্তু একটু হলো যে আগের যে চলাচল, আগের যে মানুষের কমিউনিকেটা, সেটা কিন্তু একটু কম। তা আমি বলবো হলো রোগী হয়তো অনেক বেশি আছে, কিন্তু আমাদের আসলে নর্মাল স্টেজে যে পরিমাণে রোগী আসলে ইনফ্লোটা হয়, সেটা সব চেম্বারেই কিন্তু সব ডাক্তারদের ক্ষেত্রেই কিন্তু কিছুটা কম আছে। এটা একটা কারণ কিন্তু হলো যে
আমাদের যে কমিউনিকেশনের যে জায়গাটা সেটা, এবং অনেকের মধ্যে এক ধরনের ভয় আছে যে ডাক্তারের চেম্বারে যাব কিনা, কাজে সেটাও কিন্তু এক ধরনের, এটাও একটাকে রিফ্লেক্ট করছে। সাথে কিন্তু আবার আছে যে একটা ডাক্তারের কাছে বিশেষ করে আমরা যখন হলো ব্যক্তিগত বা প্রাইভেটলি আমরা যখন চিকিৎসা নিতে চাই, সেখানে একটা চিকিৎসা খরচ আছে কিন্তু। তা এখন যেটা পরিস্থিতি, অনেকেই কিন্তু একটা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অথবা সংকটের আশঙ্কা করছে। কাজে এই ফ্যাক্টর গুলো আসলে আমাদের ট্রিটমেন্ট সিকিং বিহেভিয়ারকে রিফ্লেক্ট করছে। কাজে আপনি যেটা আসলে এক অর্থে বলতে চাচ্ছিলেন এটা আমার ঠিক ওভাবে দেওয়া সম্ভব হলো না, কারণ হলো অ্যাকচুয়ালি হলো আমাদের যতটুকু আমরা শুনি ইনফ্লোটা কিন্তু একটু কম, কিন্তু এটা অ্যাকচুয়াল ডাটাটা রিপ্রেজেন্ট করে না বিকজ অফ দিস ফ্যাক্টরস। আমি একটু কামাল ভাই আপনার কাছে আসি। কামাল ভাই, আপনি দেখেন যে হেলাল কিন্তু তার ডাটাতে একটা খুবই ইম্পর্টেন্ট ডাটা বলেছে যে আমাদের দেশে যদি 70% রোগী থেকে মানসিক রোগী, সেখানে সার্ভিস প্রোভাইডার মানে স্বাস্থ্যকর্মী একেবারেই ন্যূনতম। এটা আমি বলবো যে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজি যে প্রোডাকশন, আমাদের ম্যান পাওয়ার প্রোডাকশন, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে এটা অপ্রতুলিত। আমরা এই যত প্রয়োজন তার কিছু আমরা প্রোডাকশন করতে পারছি না। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রোডাকশনটা কম, আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি আপনারা পড়াচ্ছেন, আমরা বছরে আসলে কতজন সাইকোলজিস্ট তৈরি করছি সারা দেশে, এবং সেই সাথে সাথে যে এই সময়ে আপনার জানা মতে মেন্টাল হেলথ নিয়ে কি ধরনের অ্যাক্টিভিটিস বাংলাদেশে চলছে? ধন্যবাদ শামীম ভাই, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি, আচ্ছা, আমি একটু একটু ভূমিকা বলবো যে ইতিমধ্যে ডক্টর হেলাল এবং ডক্টর মেখলা ওনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দিয়েছেন, আমি ওগুলোতে রিপিট করবো না। জাস্ট আমি ডক্টর মেখলা যেহেতু বলছিলেন ভায়োলেন্স, আমি একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করতে চাই, যেটা হলো গত মে মাসে মানুষের জন্য ফাউন্ডেশন একটা সার্ভে করেছিল বাংলাদেশের 27টি জেলায়। যে সার্ভেতে দেখা গিয়েছে প্রায় 4000-এরও বেশি, 4200 সামথিং মহিলা নির্যাতনের শিকার হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন, এবং প্রায় 450 শিশু, কিশোর কিশোরী তারাও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। এখানে যে জিনিসটা খুব চোখে লাগার মতো সেটা হলো এই 4500-এর মধ্যে 1600+ মহিলা তারা কমপ্লেইন করেছেন যে তারা জীবনে প্রথম এই ডোমেস্টিক ভায়োলেন্সের এক্সপেরিয়েন্স করেছেন এই কোভিড-19 লকডাউনের সময়। অর্থাৎ তারা এই লকডাউনের আগে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বিষয়টা এক্সপেরিয়েন্স করেন নাই। অর্থাৎ যে কোভিডের যে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পরিবারে যে পড়ছে সেটা এখানে কিছুটা হলেও উঠে আসছে। দ্বিতীয় বিষয়, ডক্টর হেলাল বলেছেন যে আমাদের আসলে স্বাস্থ্য খাতের মোট বাজেটের 0.5% মাত্র মানসিক স্বাস্থ্যের জন্য। তো এই স্বল্প বাজেটে আসলে মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য খুব বেশি কিছু করার সুযোগ সুবিধা আসলে আশা করাটাই ভুল, আশা করা যাবে না। আমরা এটা এক ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছি যে এই দেশের জনগোষ্ঠীর জন্য। এই যে বলা হয়েছে যে প্রায় 17% প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা আছে, যাদের মধ্যে অলমোস্ট 6% বিষণ্ণতায় ভুগছেন। যারা বিষণ্ণতায় ভুগছেন তাদের কিন্তু সরাসরি চিকিৎসা সেবার প্রয়োজন, কিন্তু আবার অন্যদিকে আছে প্রায় 14% শিশু, কিশোর কিশোরী। তো সব মিলিয়ে যদি সংখ্যায় নিয়ে আসি, অনেক 16 কোটির এই সংখ্যাটা কিন্তু প্রায় 2 কোটি 3 কোটির ছাড়িয়ে যাবে। কিন্তু সেখানে আমাদের সেবা দান করতে পারবেন অফিসিয়ালি রেকগনাইজড, তাদের মধ্যে সাইকিয়াট্রিস্ট আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন, এছাড়া যারা কিছু প্রশিক্ষণ নিয়েছেন তারাও আছেন। তাদের সংখ্যা যেটুকু আমি জানি যে সাইকিয়াট্রিস্টের সংখ্যা আছে 250 জনের কাছাকাছি বা একটু বেশি হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যাও 100-150 বেশি নয়। অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা যারা ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি করে কাজ করছেন, যারা সেবা মোটামুটি প্রফেশনাল লেভেলে কাজ করছেন, তাদের সংখ্যাও প্রায় 300+। তো সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি 1500 ক্রস করবে না যদি আমরা প্যারা কাউন্সিলর বা ট্রেনিং প্রাপ্ত কাউন্সিলর তাদেরকে ধরি। তো 1500 মানুষ এই দীর্ঘ বিশাল 17 কোটি জনগোষ্ঠীর জন্য আসলেই
মানে সংখ্যাটা একেবারে হাস্যকর রকমের অপ্রতুল। কিন্তু আমরা এটাও মনে করি যে গতিতে মানসিক স্বাস্থ্য পেশাজীবীরা তৈরি হচ্ছেন সেই গতিতে চলতে থাকলে আগামী 50 বছরও মনে হয় না মানে এই জনগোষ্ঠীর চাহিদা পূরণ করার মতো প্রফেশনাল মানসিক স্বাস্থ্যকর্মী থাকবে। কারণ সাইকিয়াট্রিস্টদের সংখ্যা আমরা দেখেছি যে গত 40 বছরে কিন্তু এতজন, আর আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ 96 সাল থেকে প্রায় 20 বছরের অধিক, 24 বছর এই পর্যন্ত প্রায় 300-400 বেশি জনবল তৈরি করতে পারেন নাই, এবং এদের মধ্যে অনেকেই কিন্তু আবার দেশের থেকে চলেও গেছেন। সো এটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা পারছি না। তবে এটাও ঠিক যে এখন বর্তমানে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ছাড়াও অন্য আরো বিভাগ, যেমন কাউন্সিলিং সাইকোলজি বিভাগ আছেন, এডুকেশনাল সাইকোলজি বিভাগ আছেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ওনারাও চেষ্টা করছেন। তো সংখ্যা বাড়ছে, বাট এই গতিতে মানে সেই গতিতে হচ্ছে না, এটা সম্ভব নয়। আসলে প্রয়োজনটা আমাদেরকে অন্যভাবে, মানে একটা কথা আমরা বলি যে হাই ইম্প্যাক্ট লো রিসোর্স, অর্থাৎ আমাদের ছোট রিসোর্স দিয়ে কিভাবে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট আমরা দিতে পারি, আমাদের সেই মডেলে যেতে হবে। তো সেটার জন্যই কিছু উদ্যোগ নেওয়া দরকার। সেগুলো আমরা ইতিমধ্যেই চিন্তা করছি এবং সবাই মিলেই কাজ করছি। বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে, সচেতনতা তৈরি করা হচ্ছে। সচেতনতা শুধু তৈরি করলে হবে না, কারণ মানুষকে আমরা যখন সচেতন করব যে মানসিক স্বাস্থ্য সমস্যা হলে এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে সিমটম, এটা হলে এটা করতে হবে, এটা যেমন আমাদের জানানো দায়িত্ব, আমাদের এটাও জানানো দায়িত্ব যে এই সমস্যা হলে কার কাছে যাবে। অর্থাৎ শুধু সমস্যা বললে হবে না, সমস্যার সেবা কোথায় পাওয়া যাবে সেটাও কিন্তু জানানোর দায়িত্ব। এবং দুর্ভাগ্যজনক হলেও বেশিরভাগ সেবা দান কেন্দ্রগুলো, বিশেষ করে মনোবৈজ্ঞানিক সেবাগুলো ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে যে সেবাগুলো আছে সেগুলো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সাইকিয়াট্রিস্টরা আছেন, খুব অল্প সংখ্যায় হলেও আছেন, এবং সবখানে কিন্তু নাই, সেটাও একটা বিষয়। তো যাই হোক, তারা কাজ করছেন, কিন্তু একটা শহরে একজন সাইকিয়াট্রিস্ট বা দুজন সাইকিয়াট্রিস্ট দিয়ে একটা শহরের পুরো জনগোষ্ঠীকে সেবা দেয়া আসলেই দুরূহ। তো এগুলো আমাদের আসলে সরকারি এবং বেসরকারি উভয় পর্যায় থেকে সাহায্য মানে এগিয়ে আসা প্রয়োজন। বেসরকারি পর্যায়ে কিন্তু অনেক ধরনের সেবা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং সচেতনতা নিয়ে অনেক কাজ হচ্ছে। সরকারি পর্যায়ে হচ্ছে সরকারের মাল্টি সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, যেটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তাদের একটা ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে। যে ট্রমা কাউন্সিলিং সেন্টারের শাখা মোটামুটি সবগুলো মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে তারা সেবা দিচ্ছেন, যেখানে সাইকিয়াট্রিক সাপোর্ট প্লাস মেডিকেল সাপোর্ট প্লাস লিগাল সাপোর্ট এবং সোশ্যাল সাপোর্ট সবগুলো একটা মাল্টি ডাইমেনশনাল ওয়েতে সাপোর্ট দেওয়ার চেষ্টা চলছে। সেটা সংখ্যাও কিন্তু খুব কম। আমার যতদূর জানা আছে লাস্ট পর্যন্ত 30 জন সাইকোলজিস্ট দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজ করছেন। শামীম ভাই, আমি কি কোনো প্রশ্নের উত্তর বা আমরা পুরো ক্লিয়ারলি জিনিসটা নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। আমি আপনার আলোচনা থেকে হেলাল ভাই আলোচনাটা আসতে চাই যে দেখেন, রিকোয়ারমেন্টের চেয়ে আপনার প্রোডাকশন অনেক কম। এখন আবার যে ধরনের আমরা তাহলে ম্যান পাওয়ার তৈরি করছি তারা অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে। তারা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে সাইকিয়াট্রিক বা সাইকোলজিক্যাল যে ডিজিজ গুলো আছে মানুষের ভিতরে একটা স্টিগমা কাজ করে। টু হেলথ সিকিং বিহেভিয়ারের ক্ষেত্রে এটা একটা বড় ব্যারিয়ার। আবার যারা পড়াশোনা করবে তারা পড়াশোনা করার পরে তো তাদের একটা জব অপরচুনিটি স্কোপ গুলো তো থাকতে হবে, তা না হলে এই জায়গায় পড়াশোনা করে তারা বের হয়ে কোথায় যাবে। আমি সামগ্রিক জায়গা থেকে যদি আমার ব্যক্তিগতভাবে যদি দেখি যে মাননীয় প্রধানমন্ত্রীর তনয়া সাইমা ওয়াজেদ উনি আসার পরে গত 12 বছরে কিন্তু এই চাইল্ড সাইকোলজি বা চাইল্ড যে রিলেটেড এই মানসিক রোগ রিলেটেড যে উন্নতিটা বা আমরা যে ভিজিবল যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো দেখতে পাই, তারপরে কিন্তু আপনি যেটা বললেন যে 5% বাজেটে এখানে অ্যালোকেশন হচ্ছে 0.5% হচ্ছে এবং
আপনার হিউম্যান রিসোর্স প্রোডাকশন মাত্র 250 জন আপনারা সাইকিয়াট্রিতে কাজ করছেন। তবে ওনার মতন এত বড় সাপোর্ট থাকার পরেও যদি এই অবস্থাটা হয়, কারণ আমি অ্যাডভোকেসি পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি যে হোয়াট শুড উই ডু, আমরা কি হতে পারে, তো আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই যে এই কোভিড এর একটা ইম্প্যাক্ট এবং এনসিডি রিলেটেড যে ডিজিজ গুলো আছে সেটার পার্সপেক্টিভ থেকে, সেটা চিলড্রেন, উইমেন এবং আপনার অ্যাডাল্ট বা ওল্ড পিপুলদের পার্সপেক্টিভ থেকে আমরা যদি একটা পলিসি ব্রিফ তৈরি করতে চাই, আপনি তাহলে সেই পলিসি ব্রিফে কোন কোন পয়েন্টগুলো ইনক্লুড করতে চান? থ্যাংক ইউ শামীম ভাই। আসলে আপনি নিশ্চয়ই জানেন আমি যে পয়েন্টটা দিয়ে শুরু করব, যদিও কামাল ভাই বলছেন যে আমাদের মানসিক স্বাস্থ্য কর্মীর সংখ্যা সব মিলিয়ে 1500 জন, কিন্তু আসলে 1500 জন কিন্তু প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ না, এটাকে টিম হিসাবে কাজ করতে হয়, মাল্টিডিসিপ্লিনারি টিমের ভিতরে। সেই হিসেবে চিন্তা করলে একজন রোগীর জন্য যদি 2-3 জন মিলে একটা টিম থাকে, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্কার, আদার অকুপেশনাল থেরাপিস্ট, তখন কিন্তু আমাদের ইউনিট, মেন্টাল হেলথ সাপোর্ট ইউনিটের সংখ্যা কিন্তু অনেক কমে যায়, প্রায় 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে, যে একজন ব্যক্তির পেছনে কিন্তু 4 জন মানুষ সেখানে সম্পৃক্ত হতে হবে। ফলে সেই হিসাবে কিন্তু সংখ্যাটা অনেক অনেক কম। এটা একটা। দ্বিতীয় দিকটি হচ্ছে যে আমরা যখন WHO এনসিডি এবং মেন্টাল হেলথকে যখন একসময় ছিল এনসিডি কে 4x4 বলা হয়তো, আপনি জানেন যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, ক্যান্সার এবং ডায়াবেটিসকে, এবং 2018 সালে এটিকে কিন্তু তারা ইলেক্টেড করেছে 5x5, মেন্টাল হেলথকে সেখানে সংযুক্ত করেছে। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিসি ব্রিফিং এর জায়গা থেকে যদি আমরা বলি, যদি বলা হয় 5টি নন কমিউনিকেবল ডিজিজকে এবং আদার নন কমিউনিকেবল ডিজিজের পেছনে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে 5 বছর পরে প্রায় 9 গুণ রিটার্ন কিন্তু আমাদের আসবে। আর্থিক যদি আমরা যদি ফিনান্সিয়াল ট্রান্সফরমেশন করি, এখানে যে এক ধরনের অপরচুনিটি কস্টে যদি আমরা নিয়ে আসি, তাহলে 9 গুণ ফেরত আসবে। আর কেবলমাত্র যদি মানসিক স্বাস্থ্যে আমরা ইনভেস্ট করি, অন্যগুলো যদি আলাদা আলাদা বাদ দিয়ে শুধু মানসিক স্বাস্থ্যে যদি $1 ইনভেস্ট করি, 5 বছর পরে সেটা $4 হিসেবে আমার কাছে ফেরত আসবে, যেটাকে WHO এবং তাদের পেরুভিয়ান মডেলে তারা এটি দেখিয়েছে, পেরুভিয়ান মডেলে। এবং এটি কিন্তু বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশের কোনো ব্যাংক, কোনো লিজিং কোম্পানি আপনাকে এই $1 দিলে 5 বছর পরে $4 কোনো ব্যাংক, কোনো লিজিং কোম্পানি দিতে পারবে না। তার মানে আমি যে বিনিয়োগটা যদি স্বাস্থ্য খাতে করি, নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে করি, আমি যদি মানসিক স্বাস্থ্যে করি, তাহলে কিন্তু একটি জাতি, একটি দেশ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে অনেক বেশি। এবং আমাদের যে মেগা স্ট্রাকচার তৈরির পেছনে, অনেক কিছুর পেছনে আমরা যে বিনিয়োগগুলো করছি, আমরা যদি এই মেধার পিছনে, ভার্চুয়াল জায়গায়, নন কমিউনিকেবল ডিজিজের পেছনে বিনিয়োগটা করি, তাহলে কিন্তু আমাদের আর্থিক যে জায়গাটা ফেরত আসবে, রিটার্ন, সেটাকে যদি আমরা পলিসিতে, পলিসি মেকারদের জায়গাকে বোঝাতে পারি, তাহলে সেটা কিন্তু একটা আমাদের পলিসি ব্রিফিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ, বেস্ট বাই অপশন। দ্বিতীয় জিনিসটি হচ্ছে বিক্রম প্যাটেলের নাম আপনি শুনেছেন, ওনার সাংঘাত সংঘ বা একটি অর্গানাইজেশন যেটি সারা বিশ্বে পরিচিত, ভারতের গোয়া থেকে শুরু। সেখানে ওনার একটা বিষয় ছিল, সেটাকে উনি বলেছিলেন যে এক ধরনের যে গুড মেন্টাল হেলথ, গুড পলিটিক্স, গুড মেন্টাল হেলথ, গুড এডুকেশন, গুড মেন্টাল হেলথ, গুড ইকোনমি। মানে মেন্টাল হেলথ যদি ভালো না থাকে, রাষ্ট্রের রাজনীতি ভালো থাকবে না। জনসাধারণের শিক্ষা ভালো হবে না, আমার জিনিস কিন্তু ভালো থাকে, কিছু নাই, কিন্তু আমাদের এই আশেপাশে দুঃখিত, আমি এই সংযুক্ত হতে পেরেছি কিনা, আবার আমি একটু বিচ্ছিন্ন হয়ে গেছি। জি, আমরা বলবো যে আমাদের কিন্তু একটি মেন্টাল হেলথ অ্যাক্ট আছে, একটি মানসিক স্বাস্থ্য আইন, যে অ্যাক্টটি কিন্তু অনেকে মনে করেন অ্যাক্ট কিসের জন্য, কার জন্য। আমরা বলবো যে অ্যাক্টের একমাত্র উদ্দেশ্য মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা রয়েছেন সেই রোগী এবং তার পরিবারের অধিকার সুরক্ষার জন্য। মেন্টাল হেলথ অ্যাক্ট কিন্তু তাদের অধিকার সুরক্ষার জন্য, এটা চিকিৎসকদের জন্য না, এটা অন্য কারোর জন্য। মূলত এটা হচ্ছে মানসিক রোগীদের অধিকার আদায়ের জন্য, সেটি কিন্তু আমাদের রয়েছে। এবং মানবাধিকারের জায়গা থেকে এবং এই অ্যাক্টের জায়গা থেকে আমরা কিন্তু বৈশ্বিক সূচকে ভালো অবস্থানে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের
একটি নীতি কিন্তু রয়েছে, মেন্টাল হেলথ পলিসি, যেটি আমাদের হেলথ পলিসিও কিন্তু 2011 সালের পরে আপডেট নাই, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের একটি নীতি রয়েছে, যদিও সেটি এখন পর্যন্ত মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়নি, কিন্তু ফাইনালাইজ হয়েছে, টেকনিক্যাল কমিটির কাজ শেষ, করোনার কারণে আমরা সেটি হয়তো প্রকাশিত হয়নি। মানসিক স্বাস্থ্য নীতি রয়েছে আমাদের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারি, মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যান রয়েছে, আমরা সবাই মিলে তৈরি করেছি, কামাল ভাইয়াও ছিলেন, সবাই ছিলেন, আমাদের প্রত্যেকটা সেক্টরকে আমরা সেখানে সংযুক্ত করেছি। মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যান 2030 পর্যন্ত, 2030 পর্যন্ত। এবং আমাদের আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে কিন্তু অনেক ভিশনারি, এবং সেই ভিশনারি জায়গা থেকে কিন্তু আমাদের মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যানকে বলা হয়েছে যে স্ট্র্যাটেজিক প্ল্যান যেন 100 বছরের জন্য করা হয়। পরের ধাপে যে 2100 সালে যে আমাদের মেন্টাল হেলথ কিরকম হবে, স্ট্র্যাটেজিক প্ল্যানের সেই চেহারাটাও যেন আমরা আস্তে আস্তে তৈরি করে ফেলি 100 বছর পরে কিরকম হতে পারে। আমাদের কাজ হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ, যেটি হয়তো মনে হতে পারে যে খুব স্বাভাবিক বা সাধারণ, কিন্তু এটি আমি বলবো যে এটি আমার দৃষ্টিতে, এবং আমার সাথে মেকলাও এবং কামাল ভাই নিশ্চয়ই একমত হবেন, আমরা সবাই এক জেনারেশনের মানসিক স্বাস্থ্যকর্মী বলে নিজেদেরকে মনে করি। মেকলা, আমি, আমরা ক্লাসমেট, কামাল ভাই, আমরা কাছাকাছি এক জেনারেশনের কাছাকাছি। যে আমরা যখন সাইকিয়াট্রিতে প্রবেশ করি বা মেন্টাল হেলথে প্রবেশ করি, তখন কিন্তু এই যে কোলাবোরেশন, একটি স্টেক হোল্ডারদের যে জায়গাটা, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, অকুপেশনাল থেরাপিস্ট, সবাই কিন্তু ছিল, কিন্তু সবাই যার যার জায়গায় কাজ করতো। আমাদের সময় কিন্তু সবাই আলাদা আলাদা ছিল সেই সময়টাতে আমরা যখন শুরু করি। কিন্তু আজকে আমরা যখন একটা 15 বছর পার করে ফেলেছি বা 12 বছর পার করে ফেলেছি এই জায়গাটিতে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আজকে কিন্তু আসতে পেরেছি, মোটামুটি আসতে পেরেছি, এবং হয়তো আরো আসা প্রয়োজন। কিন্তু আমরা এই যে একটি একটা টিমের মধ্যে আমরা কাজ করছি, মাল্টি ডিসিপ্লিনারি টিমের মধ্যে, এটাও কিন্তু একটা বড় অর্জন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য আমরা মনে করি। যেটা আমি যখন মেন্টাল হেলথে বা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার শুরু করি তখন কিন্তু আসলে এই অবস্থাটা ছিল না, এটা আমরা স্বীকার করছি যে এটা ছিল না। কি কারণে ছিল না সেটা হয়তো অনেক উত্তর আছে, কিন্তু ছিল না, কিন্তু এখন সেই অবস্থাটা তৈরি হয়েছে, এটাও আমাদের একটা অর্জন, সেটাও আমরা বলবো, সেটাও আমাদের পলিসির একটা জায়গা। ধন্যবাদ। ভাই, আমি আপনাকে এখানে একটু একটা কি বলবো যে আপনার একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, যে দেখেন যে আমাদের হেলথ পলিসি নাই, মেন্টাল হেলথ পলিসি আছে, আমাদের মেন্টাল হেলথের অ্যাক্ট আছে। আপনি বললেন যে আমাদের একটা স্ট্র্যাটেজি আছে মেন্টাল হেলথের জন্য, এটা খুবই 2030 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী বলেছেন যে এটা 100 বছরের জন্য করা যায় কিনা। তোরা আবার এদিকে যদি মেন্টাল হেলথের সিচুয়েশন দেখি, যেটা 17%, মাঝে মাঝে আমার মনে হয় যে এই করোনার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অবস্থা দেখলাম, আমার পার্সোনাল ভেরি ওপিনিয়ন যে যারা স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে এদের আসলে মেন্টাল হেলথটা আপনাদের চেক করা উচিত ছিল, যে এদের মেন্টাল হেলথ সিচুয়েশনটা কিরকম। তার মানে আমরা কি একটা পাগলা জাতিতে রূপান্তরিত হচ্ছে যাচ্ছে কিনা আগামী, যেটা কামাল ভাই বললেন যে 50 বছর যদি এইভাবে ম্যান পাওয়ার তৈরি না হয় তাহলে তো সার্ভিসটা দিবে কে, এবং সেখানে যে মানুষজনের সাইকোলজিক্যাল অবস্থা এবং অন্যান্য জিনিসগুলো একটা কঠিন অবস্থা আসবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এই বছর তো বাজেট হলো, প্রধানমন্ত্রী তনয়া সাইমওয়াজের জয়ের খুবই ক্লোজলি উনি এই জিনিসটাকে করছেন, কিন্তু বাজেটে তো উই ডোন্ট সি এনি রিফ্লেক্ট। আপনারা স্ট্র্যাটেজি করছেন, অনেক সবাইকে মিলে করা হয়েছে, কিন্তু সেটা রিফ্লেকশন কোথায়? তো আমাদের দেশে ডকুমেন্টস তৈরি হচ্ছে, তাহলে এই জায়গায় কমিটমেন্টের জায়গাটায় আপনি রিসোর্স কোনো কিছু বাড়াচ্ছেন না। একটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সাইকোলজিস্ট তৈরি হবে, আমাদের তারা তৈরি হওয়ার পরে একটা চাকরি পাবে, কাজ করবে, মানুষ ফিরিয়ে দিবে। আপনার সাইকিয়াট্রিস্টের যারা আছেন তাদের জন্য সুবিধা তৈরি করা হচ্ছে না, সাইকিয়াট্রিস্টের তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে এটা রিফ্লেকশনটাকে আপনি কিভাবে পলিসি লেভেল, সেই জায়গাটায় কমিটমেন্টের জায়গাটায় গ্যাপটা কোথায়, আমরা কিভাবে ওভারকাম করতে পারি? ধন্যবাদ। কমিটমেন্টের জায়গায় গ্যাপ আছে, যেমন দেখুন আমরা যখন জাতীয় বাজেট হয় সেই বাজেটের পরে কিন্তু আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় নিজস্ব বাজেট করে, সেখান থেকে অপারেশনাল প্ল্যান হয়। ফলে জাতীয় বাজেটে যে মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দ থাকবে সেটা নয়, আমরা চাই যে আমাদের স্বাস্থ্য খাতের যে বাজেট হবে সেই বাজেটটিকে যখন অনুবিভাগ করা হবে সেখানে যেন মানসিক স্বাস্থ্যের বরাদ্দটি বেশি থাকে। আর প্ল্যান বলি, পলিসি বলি এবং স্ট্র্যাটেজি বলি তখনই দরকার হয় যখন আমার সম্পদ কম কিন্তু আমার ম্যাগনিটিউড মানে ডিজিজ ম্যাগনিটিউড বেশি। আমার যদি কোটি কোটি টাকা থাকে
তাহলে আমি খরচের হিসাব রাখার কথা কল্পনা করবো না। আমার পকেটে টাকা আছে, আমি খরচ করবো, যা দরকার তাই কিনবো। আমি যখন দেখবো আমার অনেক দরকার কিন্তু আমার পকেটে টাকাটা কম, তখনই আমাকে পলিসি করতে হবে কিভাবে আমি টাকাটা খরচ করব। তখনই আমাকে একটা পারিবারিক সংসার খরচের স্ট্রেটেজি করতে হবে, আমি কোন বাজারটা করব কোন বাজারটা করব না। তখনই কিন্তু আমাকে একটা আইন করতে হবে আমার বাসার জন্য যে এই জিনিসটি বাড়তি জিনিস, এটা কেনা যাবে না, এটি আমার জন্য অপচয়। সুতরাং আমার আইন, স্ট্র্যাটেজি বা পলিসি আমাদের জন্য বেশি দরকার, যেটা উন্নত দেশের চাইতেও বা ধনী দেশের চাইতে আমাদের দেশের জন্য বেশি দরকার। কারণ আমার সম্পদ কম, যেটি বললেন যে হাই ইম্প্যাক্ট লো রিসোর্স, কিভাবে আমরা খরচ করতে পারি সেটার জন্যই তো আমাদের স্ট্র্যাটেজিটা দরকার। এবং আমরা মনে করি সেই কারণেই আমাদের কিন্তু এত বেশি মাথা খাটাতে হচ্ছে, এত বেশি স্টেক হোল্ডারদের নিয়ে কথা বলতে হচ্ছে। আপনার এই পলিসি ডায়লগের ভেতরে আপনিও এই বিষয়টাকে নিয়ে আসছেন। কারণটা কি? কারণ হচ্ছে আমরা অত্যন্ত কম সম্পদ নিয়ে বিশাল একটা যুদ্ধে রত রয়েছি, সেই জায়গাটাতে আমরা বলবো আমাদের সম্পদ কিন্তু কম। এখন আমি যদি বলি মেন্টাল হেলথকে সব বাজেট আমাদেরকে দিয়ে দেন, বিভিন্ন বাজেট, তা সেক্ষেত্রে আমাদের মাতৃ শিশু স্বাস্থ্য সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারা বলবে যে আমাদের দেশে মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, আমাদের বাজেট কই গেল। পুষ্টি বলবে আমার তো আরো বেশি ম্যাগনিটিউড, আমার বাজেট কই গেল। সুতরাং আমি যদি একটা বার্ডস আই ভিউতে সবাইকে দেখি, আমি বলবো আমার বাজেট অবশ্যই বাড়ানো দরকার, মেন্টাল হেলথে বাজেট অবশ্যই বাড়ানো দরকার। কিন্তু এই বাজেটটা তো আসলে বাড়তে হবে, ধরেন একটা হিউম্যান বডিকে যদি চিন্তা করি, হাতটাকে 4 হাত লম্বা করে দিলাম, বাকি সবকিছু খাটো থাকলো, 20 সদৃশ লাগবে। তাই আমাকে কিন্তু সবাইকে আনুপাতিক হারে বাড়াতে হবে। আমার মাথাটাকেও যত বড় করতে হবে, হাতটাকেও তত বড় করতে হবে, পাটাকেও তত বড় করতে হবে। সুতরাং আমরা জানি যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সম্পদের সীমাবদ্ধতা নিয়ে আমরা যতটুক পারি আমাদের বাজেটটাকে বাড়াবো। আর একটা হচ্ছে যে লো রিসোর্স ব্যবহার করে এবং এক্সিস্টিং ফ্যাসিলিটিস ব্যবহার করে আমরা কিভাবে দিতে পারি, তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমি জানি আমাদের সাথে ডাক্তার মেখলা আছেন, উনি এই ব্যাপারে কিন্তু খুবই সোচ্চার এবং খুবই আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই বিষয়ে। সেটি হচ্ছে আন্ডার গ্রেড লেভেলে মানসিক স্বাস্থ্যের যেটাকে মানসিক স্বাস্থ্যের সিলেবাস কারিকুলাম পরিবর্তনের জন্য। কারণ আমরা কিন্তু কামাল ভাই বলেছেন 50 বছরও সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট তৈরি করতে পারবো না, আমাদের যত প্রয়োজন। তাহলে আমার সার্ভিসটা কে দিবে? তা আমরা বলবো যে আন্ডার গ্রেড লেভেলে, এমবিবিএস লেভেলে আমার যে ডাক্তার সাহেবরা এখন উপজেলায় কাজ করছেন বা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাদের যদি মানসিক স্বাস্থ্যের উপরে আন্ডার গ্রেড লেভেলে আমরা একটুখানি আরেকটু বেশি ইম্প্যাক্ট দিতে পারি, তারাই কিন্তু এক ধরনের আমাদেরকে মানসিক স্বাস্থ্যের সেবাটা দিবেন। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে এমবিবিএস কারিকুলামের যতই প্রশিক্ষণ দেই, ডাক্তার সাহেবের প্রশিক্ষণ খুব বেশি রিটেন করেন। আমরা জানি ইন সার্ভিস ট্রেনিং, আপনি সারা জীবন ইন সার্ভিস ট্রেনিং দিয়ে আসছেন এমিনেন্স থেকে, ইন সার্ভিস ট্রেনিং কতটুকু রিটেন করে আর সেটারও কিন্তু অনেক ধরনের ব্যাখ্যা আছে। ফলে ডাক্তার সাহেবরা অনেকগুলো কাজে ব্যস্ত। ইন সার্ভিস ট্রেনিং এর চাইতে তাদের যদি আমরা কারিকুলামের ভেতরে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করতে পারি একটু জোরালো করে, সেটা কিন্তু অনেকদিন রিটেন করবে এবং সেটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা মানসিক স্বাস্থ্যে পাবো। তখন পিরামিডের নিচের অংশে যারা থাকবে তারা একটা বড় মানসিক স্বাস্থ্য সেবা দিতে পারবে আমাদের, আর যারা উপরের অংশে থাকবে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট, তাদের উপরে কিন্তু ভারটা লাঘব হয়ে যাবে। তারা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষকে সেবাটি দিতে হবে। সুতরাং চেষ্টা চালাতে হবে এবং আমি কিন্তু আশাবাদী যে সবাইকে নিয়েই চেষ্টা চালাতে হবে, কাউকে পেছনে ফেলে না। ধন্যবাদ। মেঘলা, আমি আপনার কাছে আবার একটু আসতে চাই, যেটি হেলাল ভাই বললেন যে আপনি নেতৃত্ব দিচ্ছেন যে কারিকুলামের উপরে কাজ করতে গিয়ে। আমি একটু পলিসি লেভেলে ডিসকাশনটা করতে চাই, কারণ আমাদের আজকের এই ডিসকাশন থেকে আমরা একটা পলিসি ব্রিফ তৈরি করতে চাই, পলিসি ব্রিফ রিলেটেড টু দ্য এনসিডিস অ্যান্ড কোভিড-19 ইস্যু, যেটার বর্তমান ইম্প্যাক্ট, সেখানে কি করা উচিত এবং ভবিষ্যতে কি করা উচিত। তো মেঘলা, আপনার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে, আপনি তো আন্ডার গ্রাজুয়েট লেভেলে তৈরি করতে বলছেন যে কারিকুলামে এটা অ্যাড করার জন্য। হেলাল ভাই যেটা বললেন যে ওনার এক্সপিরিয়েন্স থেকে আমাদের যে রিসোর্স আছে, লিমিটেড রিসোর্সের মধ্যে থেকে আমাদের বেস্ট আউটকামটা নিয়ে আসতে হবে। সেই জায়গাটায় তো অন্যান্য যারা রয়েছেন, যেমন আমি যদি এডুকেশন মিনিস্ট্রি বলি, তারাও কি তাদের যে আপনার কারিকুলাম সেই জায়গাটায় কাজ করবে কিনা, বা অন্যান্য যে সমস্ত সেক্টর গুলো আছে, যেমন আমি প্রফেশনাল যারা কাজ করছে সেই জায়গায় কিন্তু আমাদের অকুপেশন হেলথের পার্সপেক্টিভ থেকে দেখেন যে দেয়ার ইজ নাথিং ফর মেন্টাল পার্সপেক্টিভ থেকে সাপোর্ট দেয়া। গার্মেন্টস সেক্টরে একটা বিশাল পরিমাণ উমেনরা কাজ করছেন, গার্মেন্টস এর ভিতরে মাঝে মাঝে আমি গিয়ে দেখেছি তাদের সেখানে আপনার গান বাজনা বাজানোর জন্য একটা মেন্টাল বলে যে একটা সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দেওয়ার জন্য তারা এগুলো করে। তো বিভিন্ন সেক্টরে এগুলো তো ইনক্লুড করা যেতে পারে। আমি আপনার কাছ থেকে সাজেশনটা চাই যে আপনি কিভাবে পলিসি লেভেলে আমরা রিকমেন্ডেশন গুলো আনতে পারি যেটা আমাদের মেন্টাল হেলথটাকে আরো বেশি এক্সপিডিট করবে এবং মানুষের দোরগোড়ায় নিয়ে যাবে।
ধন্যবাদ। অ্যাকচুয়ালি ডক্টর হেলাল যেটা বললো যে আন্ডারগ্রেড কারিকুলামের কথা, আমাদের আসলে হলো, হ্যাঁ, আমার কথা তো একটু এমনি আমার বন্ধু হিসেবে বলেছেন, আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট আসলে এই ব্যাপারে আসলে খুব অগ্রগামী ভূমিকা পালন করছে এবং অনেকদিন ধরে চেষ্টা করে আসছে। এবং আপনারা জানেন যে আমাদের যে মেডিকেল কারিকুলামে যে সাইকিয়াট্রিক যে পোর্শনটা, এটা যদি আমরা অন্য দেশের সাথে কম্পেয়ার করি সেই হিসেবে কিন্তু আমাদের স্লটটা অনেক রকমের কম। এবং এই যে তাদের একটা আন্ডারগ্রেড লেভেলে যখন একটা সাইকিয়াট্রিক এক্সপোজার একজন ডক্টর হওয়ার জন্য তার হচ্ছে না, সেটা কিন্তু অনেক জায়গায় হলো আসলে আমরা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছি। এক জায়গায় কিন্তু যেটা হেলাল বললো যে আমাদের এই এমবিবিএস লেভেলেই যদি আসলে সে সাইকিয়াট্রিক কিছু ডিসঅর্ডার সম্পর্কে তারা যদি ওরিয়েন্টেড থাকে, একটা প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কিন্তু বিরাট অংশকে কভার করতে পারবে আমাদের এই ডক্টররা। তো সেটা থেকে আমরা যেমন বঞ্চিত হচ্ছি, তার সাথে কিন্তু আছে যে এই যে স্পেশালাইজড হওয়ার জন্য যে আগ্রহটা, সেটাও কিন্তু একটা যখন এক্সপোজার হয় সেটার সাথে কিন্তু রিলেটেড। কাজে এখানে খুবই এটা ভাইটাল যে আন্ডারগ্রেড কারিকুলামে আমাদের যে আসলে প্রস্তাবনার জায়গাটা আছে সেটা আমরা যত দ্রুত এটা বাস্তবায়িত করতে পারবো এবং অন্যান্যরা যত এই ব্যাপারে আমাদের সচেষ্ট এবং হলো আমাদের সহযোগী ভূমিকা পালন করবে। কাজে এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ডক্টর হেলাল বললো। আর একটা ব্যাপার হলো যে স্ট্র্যাটেজিক জায়গায় আমি যেটা, আপনি এডুকেশন মিনিস্ট্রির কথা বলেছেন, তো সেক্ষেত্রে একটা আমার মনে হয় যে স্কুল মেন্টাল হেলথ এই বিষয়টাকে আসলে অনেক বেশি একটা এমফ্যাসিস দেওয়া উচিত। হ্যাঁ, যে বিশেষ করে আমাদের যে সিলেবাসের মধ্যে এই জায়গাগুলো তো কিছু কিছু করে আনা উচিত। কারণ আমরা কিন্তু একটা জানি যে গুড মেন্টাল হেলথ যখন একটা হবে, তখন হলো যে কোনো ধরনের, এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকেই যে এই যে তৈরি হওয়ার প্রক্রিয়া, সেখানে আমাদের পরিবার একটা মানসিক গঠনে ভূমিকা রাখে, আমাদের স্কুল কিন্তু একটা রাখে এবং আমাদের চারপাশের জায়গাগুলো রাখে। তো ইভেন হলো যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকেও একজন মানে ছেলে বা মেয়ের, তার যদি হলো মানে সাইকোলজিক্যাল মেকআপটা যদি আসলে খুব ভালো থাকে, ধরলাম কোনো একটা রোগের, এই যে এই রোগটাকে যে কোপ করা, এটার সাথে কিন্তু এটা আসলে আউটকাম বা প্রগনোসিসটা অনেকখানি রিলেটেড। কাজে সেটা একটা ফ্যাক্টর। এবং নট অনলি দিস, আমরা যে নানা রকমের বিহেভিয়ারাল প্রবলেম গুলো আমরা দেখি, আমাদের যে প্রোডাক্টিভিটি জায়গাগুলো দেখি, সেটার সাথেও কিন্তু আমাদের এই ব্যক্তিত্বের গঠনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে আমাদের শৈশব থেকে তৈরি হয়ে যায়। এবং ডক্টর হেলাল উনি আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের ব্যাকহামের উনি জেনারেল সেক্রেটারি এবং এই চাইল্ড মেন্টাল হেলথ নিয়ে কিন্তু উনি দীর্ঘদিন ধরে নানা রকমের খুব উল্লেখযোগ্য কাজ করে আসছে এবং এটা এবং বেশ কিছু সে জরিপের সাথে, প্লাস এই যে আমাদের কোভিডেও মানে বিশেষ করে ন্যাশনাল লেভেলে কিন্তু একটা খুব চমৎকার কিছু কাজ হয়েছে। কিন্তু তারপরে আমি বলবো হলো যে আমাদের চাইল্ড মেন্টাল হেলথটা কিন্তু সাংঘাতিক ভাবে নেগলেক্টেড। তো এটাকে আমরা যদি প্রোটেকশনের কথা বলেন, যদি প্রিভেনশনের কথা বলেন, মেন্টাল হেলথের কথা, তাহলে কিন্তু আমাদের চাইল্ড মেন্টাল হেলথকে আমাদের অ্যাড্রেস করতেই হবে। তো চাইল্ড মেন্টাল হেলথের একটা জায়গা কিন্তু আমাদের যদি স্কুল মেন্টাল হেলথকে আমরা আসলে বেশি করে আমরা এমফাসিস দেই এবং এই কারিকুলামের মধ্যে যদি আমরা এটাকে কোনো রকমের আমরা সংযোগ করি, এর বাইরে কিন্তু আছে হলো কিছু আসলে স্পোরাডিক ট্রেনিং, মানে যেমন হলো যে আমাদের যে স্কুলের যারা আসলে শিক্ষকরা আছে তাদেরও যদি এই রিলেটেড কোনো কিছু আসলে ট্রেন আপ করা যায়, ট্রেন আপ করলে যেটা হবে আসলে একটা বিহেভিয়ার কিরকম হবে, একটা শিশুকে মানে সম্পূর্ণ তার যে পোটেনশিয়ালিটি আসে সেটাকে এক্সপ্যান্ড করার জন্য তারা কোন জায়গায় তাদের এফেক্টিভ ভূমিকাটা কি হবে, এই জায়গাগুলো কিন্তু হলো হঠাৎ করে অনেক সময় তারা নাও জানতে পারে, যদি হয়তো বা তাদের মানে এই তাদের যে নিজস্ব ট্রেনিং সেক্ষেত্রে হয়তো কিছু জিনিস অন্তর্ভুক্ত থাকে। তারপর আমি বলবো মেন্টাল হেলথ পার্সপেক্টিভে ইভেন হলো কোনো বাচ্চা যদি ভালনারেবল থাকে, সেক্ষেত্রে হলো যে আসলে তাদেরকে আইডেন্টিফাই করা এবং আগে থেকেও যদি আমরা তাদের ইন্টারভেনশনের সুযোগটা পাই, তাহলে আমি বলবো একটা বিরাট অংশ থেকে কিন্তু আমি বলবো যে যদি ইভেন সে যদি বড় হওয়ার পরেও যদি তার একটা অ্যাডাল্টহুডে যেটা অনসেটটা হয়, যেটা আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে আসলে ইয়াং অ্যাডাল্ট ক্ষেত্রেই হলো আসলে অনসেটটা হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হলো কিন্তু একটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ হিসেবে কাজ করতে পারে, অথবা সিভিয়ারিটির ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে এটা প্রগনোস্টিক ফ্যাক্টরের ক্ষেত্রে কাজ করতে পারে। কাজে আমি বলবো হলো গুড মেন্টাল হেলথ যেটা আসলে শৈশব এবং কৈশোরে তৈরি হচ্ছে, সেই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেওয়া উচিত। আর একটা হলো খুব যেটা মানে সবাই জানে যে আমাদের হলো গবেষণাতে আসলে অনেক বেশি আসলে এটাতে এমফাসিসটা দেওয়া, কারণ যতগুলো আমরা আসলে ইফেক্টিভ ট্রিটমেন্ট, ইফেক্টিভ প্ল্যান আমরা তখনই করবো যখন আমাদের আসলে একটা সায়েন্টিফিক ডেটা থাকবে হাতে, এবং সেটা দেখেই কিন্তু আমরা হলো একটা ইফেক্টিভ ওয়েতে, আমরা স্ট্র্যাটেজিক ওয়েতে হলো আসলে আমরা প্ল্যানটা করতে পারবো এবং সেভাবে আমরা ইন্টারভেনশনের জায়গাগুলো দিতে পারবো, আমরা প্রমোশনাল জায়গাগুলো আমরা দিতে পারবো। কাজে হলো জরিপ হওয়াটা খুবই প্রয়োজন এবং এটা খুব মানে এটাকে প্রমোট করাটা খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে কিছু জায়গাতে আমাদের আসলে কাজের বিষয়গুলো আছে এবং কিছু ক্ষেত্রে যেটা অলরেডি আসলে আমাদের কিছু ডেটা আমাদের হাতে আছেও, কিছু ভালনারেবল পপুলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি সেই জায়গাগুলোতে যদি আসলে আমরা কোনো ইন্টারভেনশনের বিষয়গুলো আমরা নেই, তো সেটা আমি বলবো যে এটা আমাদের একটা প্ল্যানের মধ্যে আসলে থাকা উচিত।
ধন্যবাদ মেঘলা। আমি আবার কমল ভাই আপনার কাছে আসতে চাই। দেখেন আলোচনাগুলো থেকে আমরা একটা বড় পার্সপেক্টিভ আসলো যে এডুকেশনের সাথে মেন্টাল হেলথটাকে কারিকুলামের ভিতরে ইনক্লুড করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি মনে করছি দিস কুড বি ওয়ান অফ দ্য মেজর রিকমেন্ডেশন এজ এ পলিসি রিকমেন্ডেশন, যেটা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমার যতটুকু এক্সপিরিয়েন্স বাইরের দেশগুলোতে আপনার সব এডুকেশন ইনস্টিটিউটে সাইকোলজিস্ট থাকে এবং ছাত্রদেরকে কাউন্সিলিং করার জন্য কাউন্সিলর থাকে। আমাদের দেশে আপনার কাউন্সিলর সাইকোলজিস্ট ইনস্টিটিউট গুলোতে সেরকম আমি কোনো দেখি না, বা স্কুলগুলোতে তো খুবই কম। সেই জায়গাটা একটা বড় গ্যাপ রয়েছে। সাথে আমি আপনার কাছে যে পয়েন্টে আনতে চাই যে এই আমাদের এই করোনাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল যে স্কুল বন্ধ থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখন আমি আমার নিজের ছেলে মেয়ে বা আপনারা হয়তো সবাই দেখছেন যে বাসায় তারা ক্লাস করছে থ্রু জুমে বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তারা ক্লাস করছে। এখন এই ক্লাসটা করতে গিয়ে তাদের যে সমস্যাগুলো হচ্ছে, যে সাইকোলজিক্যাল সাপোর্ট এই কারিকুলামের ভিতরে নাই। এই যে বাসায় বসে এখন যে কাজ করছে হচ্ছে সেই সাপোর্টটা নাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে আশা করেছিলাম উনি হয়তো এই বিষয়টি বলবেন এবং কারিকুলামে ইনক্লুড করে হলেও ইনস্ট্যান্টলি এই যে আপনার পুরো সময়টা বন্ধ থাকবে, এখন আরো কয়েক মাস বন্ধ থাকবে, এই সময় এটাকে উনি ইনক্লুড করবে। এই ব্যাপারে আপনার মন্তব্য এবং শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা কি? ধন্যবাদ শামীম ভাই। আমি সংক্ষেপে বলি, একটু প্রথমে একটা তথ্য দেই। এটা হলো, যেহেতু আপনি বলছিলেন যে বাইরের দেশগুলোর কথা, যুক্তরাজ্যে সর্বশেষ হিসাব অনুযায়ী ও দেশে এই বর্তমানে জনসংখ্যা হচ্ছে প্রায় 6.5 কোটি, আমি 7 কোটি ধরে নিলাম, এবং সেখানে প্রতি 4 জনের 1 জন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে লাস্ট রিপোর্ট অনুযায়ী। তো সেই হিসাবে মানে বলা যায় যে অলমোস্ট 1.5 বা 2 কোটি মানুষ সেখানে মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজন। কিন্তু 2019 সালের রিপোর্ট অনুযায়ী যুক্তরাজ্যে বর্তমানে শুধুমাত্র সাইকোলজিস্টের সংখ্যাই হচ্ছে 38,000। এটা কিন্তু সাইকিয়াট্রিস্ট বাদ দিয়ে, সাইকিয়াট্রিস্টদের সংখ্যা হেলাল ভাই হয়তো বলতে পারবেন, বাট শুধু সাইকোলজিস্টই আছেন 38,000, যারা এই 7 কোটি জনগণের জন্য সেবা কোন বিভিন্ন পর্যায়ে স্কুল, হাসপাতাল, কমিউনিটি অর্গানাইজেশন সবখানেই কাজ করছেন। সো কম্পেয়ার টু বাংলাদেশ, আমরা মানে যুক্তরাজ্যের মানসিক সমস্যা এরকম জনসংখ্যা বাংলাদেশ যদিও প্রতি 4 জনে 1 জন, কিন্তু আসলে সংখ্যায় কিন্তু বাংলাদেশ থেকে কমই হবে। বাংলাদেশের জনসংখ্যা আমরা 17 কোটি, তাদের 17% হিসাব করলে যুক্তরাজ্যের থেকেও বেশি হবে। তো এটা একটা তথ্য। দ্বিতীয় বিষয়টা হলো মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রফেশনাল তৈরি না হওয়ার পেছনে হেলাল ভাই একটা কারণ বলেছেন। আরেকটা কারণ হলো মানে ভালো চাকরি, যেটা সাস্টেইনেবল জবের সংখ্যা খুবই কম। সরকারি পর্যায়ে সাইকিয়াট্রিস্টদের বা মেডিকেল ডক্টরদের, মেডিকেল প্রফেশনালদের বিসিএস এর মাধ্যমে একটা নেয়ার একটা বিষয় আছে। এছাড়াও বিভিন্ন হসপিটাল বেড আছে, কিন্তু সাইকোলজিস্টদের সেভাবে কিন্তু সরকারি পর্যায়ে এখনো জব খুবই কম, অল্প হাতে গোনা কয়েকটা জব আছে। তো এটা একটা বড় কারণ মানুষের সাইকোলজি বিষয়ে পড়াশোনা করে মেন্টাল হেলথ প্রফেশনাল তৈরি হওয়ার পিছনে। দ্বিতীয়ত, মেন্টাল হেলথ প্রফেশনালদের স্টেটাস বাংলাদেশে, যদিও আমি বলবো যে 10 বছর আগে আমরা যা দেখেছি তার তুলনায় আজকে অনেক অনেক ইমপ্রুভ করেছে স্টেটাস, এবং মেন্টাল হেলথ প্রফেশনালরা যে ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সবখানে কিন্তু তারা বেশ ইম্পর্টেন্ট মানে পাওয়ারফুল ভয়েস রেজ করতে পারছেন। এটা একটা বড় আশা ব্যঞ্জক দিক, এবং এটা একটা পরিবর্তন অবশ্যই দেখা দিচ্ছে। বাট তারপরও হেলথ প্রফেশনালদের মধ্যে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের মর্যাদার দিক থেকে তারা কিন্তু একটু পিছিয়ে আছেন। এবং এটা আমার কথা, যেটা যে আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়েও আসেন না, দ্বিধায় যে আমি মানসিক স্বাস্থ্য পেশাজীবীর কাছে যাব, কি হবে, মানুষ কি বলবে। এই যে স্টিগমা, এটা কিন্তু খুব স্ট্রং। যদিও আমরা কাজ করছি, এটা খুবই স্ট্রং। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরও আসেনি। কিন্তু অন্য স্বাস্থ্যের অন্য জায়গাতে যেটা হয়, যেটা দেখেছি, যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার রোগীরা তো আসেই, যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি তারাও কিন্তু আসে, এসে নতুন অ্যাপয়েন্টমেন্ট জন্য লাইনে দাঁড়িয়ে যাচ্ছে।
তো এই পার্থক্যটা একটা বিষয় আছে। তারপর যেটা বলছেন যে এডুকেশনাল ইনস্টিটিউট, আমরা বলছিলাম যে লো ইম্প্যাক্ট হাই রিসোর্স। লো ইম্প্যাক্ট হাই রিসোর্স একটা ইম্পর্টেন্ট ইন্টারভেনশন হতে পারে এডুকেশনাল ইনস্টিটিউট গুলোতে যথাযোগ্য মানে মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য পেশাজীবী কাজে লাগে, কারণ তারা কিন্তু প্রিভেনশনের জন্য আর্লি ইন্টারভেনশন তারাই দিতে পারবে, যাতে পরবর্তীতে সমস্যা জটিল না হওয়ার আগেই তারা একটা সাপোর্ট দিতে পারে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে যে মানে স্কুল আছে সেই স্কুলে দেওয়ার মতো দক্ষ জনগোষ্ঠী কিন্তু এখনো নাই। প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনোবিজ্ঞানী লাগবে, এবং ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টরা কাজ করছেন, সুপারভাইজার হিসেবে কনসালটেন্ট হিসেবে সার্ভিস দিচ্ছেন, কিন্তু সেটা ঢাকার বাইরে কিন্তু তেমন একটা নেই। আর আরেকটা যেটা হচ্ছে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে, প্রিভেনশনের জন্য আমাদের যেমন দক্ষ জনগোষ্ঠী দরকার তেমনি মানসম্পন্ন এথিক্যাল সেন্স আছে সেরকমও দরকার। আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে 3টি কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের মধ্যে 5 জনকে এর জন্য দায়ী করে গ্রেফতার করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি সেখানে একজন ছিলেন সাইকোসোশ্যাল ওয়ার্কার। আমরা জানি না এটা উনি কোন ধরনের সাইকোসোশ্যাল ওয়ার্কার, কি প্রশিক্ষণ উনি নিয়েছেন, এটার কিন্তু কোনো মানে রেকর্ড নেই, এবং উনি কিভাবে কাজ করেছেন। উনি যেখানে সেবা দিয়ে কিশোরদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন করবে সেটা না করে উনি অপরাধে জড়িয়ে গেছেন। যদিও সেটা প্রমাণিত নয়, বাট যেহেতু আমরা দেখেছি এই জিনিসটা এসেছে, এটা মানে দুঃখজনক যে এ ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তাদেরকে যোগ্যতা যাচাই না করে যে নেওয়া হচ্ছে, এটাও কিন্তু মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের জন্য আরেক ধরনের হুমকি তৈরি করবে বলে আমি মনে করি। আমরা মনে করি সাইকিয়াট্রিস্টদের যেমন একটা প্রফেশনাল বডি আছে, বিএমডিসি মাধ্যমে তারা স্বীকৃতি পাচ্ছেন, বাংলাদেশে যারা মানসিক স্বাস্থ্য সেবা অন্য প্রফেশনাল যারা আছে তাদের জন্য কিন্তু একটা নীতিমালা সরকারি পর্যায়ে থাকা দরকার, যাতে মানসম্পন্ন সেবা দিতে পারেন, জবাবদিহিতার বিষয় থাকে, এবং তারা যেন মানে ম্যাল ট্রিটমেন্ট ম্যাল প্র্যাকটিস এগুলোকে মানে বন্ধ করার একটা ব্যবস্থা যাতে থাকে। কারণ বর্তমানে কিন্তু মনোবিজ্ঞানীরা যারা সেবা দিচ্ছেন আমি জানার মতো এই ধরনের কোনো নেই। আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির কিছু আছে, কিন্তু এই সোসাইটির এটা খুব লিমিটেড, এটার স্কোপ অত বড় না। তো আমি মনে করব যে প্রিভেনশনের জন্য একদিকে যেমন দক্ষ জনগোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি অর্গানাইজেশনগুলোতে করা দরকার, পাশাপাশি এই যে মেডিকেল স্টুডেন্টদের যে কারিকুলামে সেখানে একটা পরিবর্তন, সেটাও কিন্তু একটা বড় কাজ হতে পারে। আরো কাজ হতে পারে যে কমিউনিটিতে যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে আগ্রহী তাদেরকে স্বল্প মানে বিশেষ কোনো প্রশিক্ষণে দিয়ে তাদেরকে জনগোষ্ঠীর জন্য বেসিক সাপোর্ট দেওয়ার মতো করে গড়ে তোলা, সেটাও আর একটা উপায় হতে পারে। তবে সবকিছুই কিন্তু একটা কোয়ালিটি কন্ট্রোল রাখা দরকার, জবাবদিহিতা থাকা দরকার, স্বচ্ছতা থাকা দরকার। আর এডুকেশনাল কারিকুলামের ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। আমরা অনেক বিষয়ে দেখা যাচ্ছে, মানে আমি মনে হয় এটা একটু ধারার বাইরে গিয়ে কথা বলছি, যেমন আমরা আমাদের কিশোরদের উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখনই কোনো কিছু প্রয়োজনীয় মনে করছি যে এটাও কারিকুলামে থাকুক, আমি এটার কিন্তু বিরোধী। আমি মনে করি যে কারিকুলামে যা আছে সেটা যথেষ্ট, বরঞ্চ এটা থাকা উচিত শিক্ষকদের কারিকুলামে। শিক্ষকরা প্রশিক্ষণ নেবেন এবং শিক্ষকরা তারা এই কিশোরী শিশুদের এই বিষয়ে জ্ঞান দিবেন। কারণ কারিকুলামে থাকা মানে শিশু কিশোরদের উপর আরো চাপিয়ে দেওয়া। আমরা দেখেছি যে প্রাইমারি পরীক্ষার নামে একটা যন্ত্রণা চাপিয়ে দেওয়া, ক্লাস 8 এর পরীক্ষার নামে আরেকটা যন্ত্রণা চাপিয়ে দেওয়া, তারপরে তো আছে স্কুলের ফাইনাল, দেন কলেজে ভর্তি, মানে একটার পর একটা চাপ শিশু কিশোরদেরকে পুরো বন্দি করে দিচ্ছে। এটা থেকে বের হওয়া দরকার, কারণ শিশু কিশোররা যদি মানসিকভাবে দুর্বল হয়ে বড় হয়ে ওঠে, তাদের কিন্তু আমাদের এই যে 17% যেটা বলছি বা 14%, এটা কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটুকুই বলবো, অনেক কথাই বলে ফেললাম। শামীম ভাই আপনি। ধন্যবাদ, আপনার লাস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি বলবো যে কারণ আমার আজকে আলোচনার অনেকগুলো পয়েন্ট আমরা পেয়েছি, কিন্তু আপনার এই পয়েন্টটা যে টিচারদের কারিকুলামে ইনক্লুড করা মেন্টাল হেলথ মেবি ভেরি ইনোভেটিভ এবং টাইম ওয়ার্দি এবং খুবই একটা প্রয়োজনীয় বিষয় বলে আমি মনে করি। আমি
আমাদের সময় প্রায় শেষ। আমি শুধু বলবো যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজ ফোরাম নামে একটি ফোরাম 2007 সালে আসলে কাজ শুরু করেছিলাম আমরা। সেই ফোরাম এবং এমিনেন্সের পক্ষ থেকে এটা আয়োজন করেছি। আমাদের মূল অবজেক্টিভটা আজকের আলোচনা, আমরা সিরিজ অফ ডিসকাশন করব যে একটা পলিসি ব্রিফ তৈরি করা যে কোভিড এর সময় নন কমিউনিকেবল ডিজিজের কোন জিনিসগুলো পলিসি শিফটিং দরকার, এবং পলিসি শিফটিংটা পলিসি ব্রিফটা তৈরি করার পর আমরা এটাকে নিয়ে একটা স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ আমরা করতে চাই, যেটি মূলত গ্লোবাল এনসিডি অ্যালায়েন্সের মাধ্যমে গ্লোবালি আমাদের রিজিওনাল, আমাদের এখানে WHO যারা আছে এবং গ্লোবাল WHO কে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা এনসিডি এবং কোভিড এর রিলেশনশিপটা থেকে আমাদের রিকমেন্ডেশন এবং পলিসি ব্রিফটা নিয়ে আসতে চাই। আমি হেলাল ভাই আপনার কাছে, মেঘালা আপনার কাছেও এবং কামাল ভাই আপনাদের সহযোগিতা চাইবো, যেহেতু আপনারা একটা অ্যাসোসিয়েশন লিড করছেন। আমরা একসাথে এই কাজগুলো সামনে এনসিডিটাকে একসাথে কাজ করা যায় কিনা এই ফোরামের মাধ্যমে। তো পলিসি ব্রিফটা যখন আমরা ড্রাফট করব করে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের ইনপুট আমরা আশা করি, এবং সেখান থেকে যে স্টেটমেন্টটা আসবে সেই স্টেটমেন্টটা আমরা বাংলাদেশে এবং গ্লোবালি আমরা নিয়ে আসতে চাই। কারণ গ্লোবাল এনসিডি অ্যালায়েন্স আমাদের বাংলাদেশকে বলেছে যে ওকে আমরা তো বাংলাদেশকে এটা ফোকাস করতে চাই। তো সেই জায়গাটা থেকে আমরা কাজটা শুরু করেছি। আগামীকালকে আমরা ডায়াবেটিক্স এর যারা আছে তাদের সাথে কথা বলবো, তারপরে হার্টের যারা গ্রুপ আছে সবাইকে নিয়ে একে একে কথা বলবো। তো আমি শেষ করার আগে হেলাল ভাই আপনার ফাইনাল একটা রিকমেন্ডেশন এবং স্টেটমেন্ট শুনতে চাই আপনার কাছ থেকে। একটু সাউন্ডটা হেলাল ভাই, সাউন্ডটা বন্ধ, সাউন্ড শোনা যাচ্ছে না, মিউট। ধন্যবাদ 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 ভাই। আসলে ফাইনাল স্টেটমেন্ট হচ্ছে আমরা সবসময় মানসিক স্বাস্থ্যের কথাই বলি, এবং আমরা বলি যে আমাদের মন আছে, মনের যত্ন নিতে হবে, এবং এই যত্ন নেওয়ার জন্য আমি কামাল ভাইয়ের সাথে একটা বিষয়ে খুব একমত যে আমি চাইল্ড সাইকিয়াট্রিতে পদায়িত বলে আমি এখানে কাজ করছি বলে আমাকে কিন্তু প্রায় বিভিন্ন মিটিং এ যাইতে হয়, যেগুলো হচ্ছে কেবলমাত্র যে কারিকুলাম, শিক্ষা কারিকুলাম, স্কুলের কারিকুলামের মিটিং বিভিন্ন বিভিন্ন ইস্যুতে। এবং আমার মনে হয় এতগুলো কারিকুলামের সব তথ্য যদি শিশুদের পাঠ্য বই সংযুক্ত করা হয় তাহলে ওদের পড়ার আর কিছু থাকবে না। আমি কিন্তু সবসময় এটা বিরোধিতা করে আসছি এবং কামাল ভাইয়ের সাথে আমি একমত। আমি বলছি না সবকিছু শিশুদের কারিকুলামে দেওয়ার দরকার নাই, তো তাহলে রবীন্দ্রনাথ কখন পড়বে ওরা, নজরুল কখন পড়বে ওরা, তাহলে ওগুলো ওরা পড়ুক। বরং আমি বলি ওদের মেন্টাল ওয়েলবিং এর জন্য অ্যাক্টিভিটি বেস জিনিস ওদেরকে দিতে হবে, যাতে অ্যাক্টিভিটি করে ওদের মেন্টাল ওয়েলবিংটা ডেভেলপ করে। ওদের সরাসরি মানসিক স্বাস্থ্য কাহাকে বলে, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কি, এই জিনিসগুলো আমি দেওয়ার খুব বিরোধী তাদের জন্য। কয় প্রকার কি কি আমি সবসময় এগুলোর বিরোধিতা করে আসছি যে এগুলো দেওয়ার দরকার নাই। কিন্তু যেটা হয় আর কি, আমাদের পলিসি মেকারদেরকে এই জিনিসগুলো বোঝানো একটু কঠিন হয়। তারা এই ডেফিনেশন গুলো দিতে চান, তারা এটার বর্ণনা দিতে চান, মানসিক স্বাস্থ্যের যত্ন কি কি উপায়ে নিতে পারি এই কথাগুলো তারা দিতে চান। আমরা এইভাবে আসলে দিতে চাই না, আমরা একটু অন্যভাবে দিতে চাই। আর আমি যেটি বলতে চাই যে আমাদের যে পলিসি ব্রিফিং এর যে অ্যাকশন, সেই অ্যাকশন প্ল্যানের ভিতরে যে স্ট্র্যাটেজিক প্ল্যান আছে সেটা 4টা অবজেক্টিভের মধ্যে একটা হচ্ছে গুড গভর্নেন্স এন্ড লিডারশিপ আমাদের তৈরি করতে হবে। গুড গভর্নেন্স এন্ড লিডারশিপ যদি আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা মনে করি স্বাস্থ্যের জন্য আলাদা, মানসিক স্বাস্থ্যের জন্য আলাদা একজন ব্যবস্থাপক, যেটি হতে পারে আমাদের একজন লাইন ডাইরেক্টর বা ডিরেক্টর, সেই লেভেলে যদি না থাকে আমাদের আলাদা অপারেশনাল প্ল্যান হবে না, সেটি আমাদের গুরুত্বপূর্ণ। আরেকটি জিনিস এখানে অথরিটির কথা বলা হয়েছে, আমরা সেটিও কিন্তু আমাদের একটু প্ল্যানে আছে যে মানসিক স্বাস্থ্যের রেগুলেটরি বডি থাকতে হবে একটা। আমাদের যেমন বিএমডিসি একটা রেগুলেটরি বডি আছে চিকিৎসকদের জন্য, কিন্তু মানসিক স্বাস্থ্যের অপর প্রফেশনালদের জন্য কোনো রেগুলেটরি বডি নেই, যেটা কামাল ভাই বললেন। ফলে আমরা কিন্তু এই যে মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে কিন্তু আমরা যখন জঙ্গিবাদ বাংলাদেশে খুব বড় আকারে দেখা দিয়েছিল তখনও কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়টি সামনে চলে আসছিল আমাদের, যে এই তরুণদেরকে মানসিক স্বাস্থ্যকে আমরা কিভাবে পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের রেগুলেটরি বডির প্রয়োজন আছে, না হলে কিন্তু এটার ম্যাল প্র্যাকটিস হবে। এবং লাস্ট যেটি আমরা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মানে মেন্টাল হেলথ সার্ভিস যদি আমি বাড়াতে চাই, পাশাপাশি আমাদের মেন্টাল হেলথ প্রমোশন দরকার। প্রমোশন বলতে আমরা বলতেছি যে অ্যাক্টিভিটিস গুলোর কথা বললাম, যেটাতে আমাদের মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে, আমার ওয়েলবিংটা ভালো থাকবে। এই প্রমোশনের কথা যেন আমরা বারবার বলি। ধন্যবাদ। ধন্যবাদ হেলাল ভাই। মেঘালা, আমি হেলালের লাস্ট দুটো পয়েন্ট আমার কাছে খুবই টাচ করেছে। একটা বলছেন যে কারিকুলামে মেন্টাল হেলথ ইনক্লুড করার চেয়ে অ্যাক্টিভিটিসে ইনক্লুড করা দরকার, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, উনি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছেন যে জঙ্গিবাদ যখন বাংলাদেশে চরম আকার ধারণ করলো তখন এই শিশুদের মেন্টাল হেলথ নিয়ে
ইয়াং পিপলের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা দরকার, এরকম একটা প্রায়োরিটি দিতে আসলো। আবার কিন্তু জঙ্গিবাদ একটু কম, কিন্তু ভিতরে ভিতরে আমরা তো জানি না হোয়াট ইজ হ্যাপেনিং। আপনার এই যে প্যান্ডেমিক যখন সিচুয়েশন আসে, মানুষের ধর্ম বিশ্বাস এবং ওইদিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থেকে যায়। আপনার কাছে আমি লাস্ট দুটো পয়েন্ট, একটা হলো যে দেখেন আমাদের ক্রিয়া প্রতিমন্ত্রী রাসেল সাহেব, তারা আই লাইক হিম, আমি খুবই তাকে পছন্দ করি এবং তার মনে হয় যে ইনিশিয়েটিভ নেয়ার যোগ্যতা এবং ক্ষমতা আছে। আমি এক্সপেক্ট করি যে ক্রিয়া প্রতিমন্ত্রী যে আছেন রাসেল সাহেব, ওনার এই মানসিক স্বাস্থ্য পার্সপেক্টিভ থেকে এক্সট্রা কারিকুলাম, খেলাধুলা, এসবের যে ইস্যু সেইগুলোকে উনি সামনে নিয়ে আসবেন এবং কোভিড এর এই সময়ে এই বাচ্চাদের, শিশুদের বা অ্যাডোলেসেন্টদের জন্য কি করা যায় ইনোভেটিভলি উনি হয়তো চিন্তা করবেন। সেখানে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গিবাদের জায়গাটায় আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুড অলসো টেক দ্য প্রায়োরিটি মেন্টাল হেলথ ফর দ্য চিলড্রেন এন্ড আদার ইস্যু, এবং তাদেরও এখানে ভূমিকা থাকা উচিত। এই দুটো মন্ত্রণালয়ের ব্যাপারে আপনার রিকমেন্ডেশনটা কি? ধন্যবাদ। আমি আসলে একটু আগে মানে কামাল ভাই বলছিলেন এবং ডক্টর হেলালও বলছিলেন, যদিও কারিকুলামে মেন্টাল হেলথের কথা আমি বলছিলাম, কিন্তু কামাল ভাইয়ের কথাটা আসলে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এটা খুবই বিশেষ করে টিচারদের কারিকুলামে, এবং হলো যে একটা স্কুল যে যখন আসলে চলবে সেক্ষেত্রে আসলে শুধুমাত্র পড়ালেখার বাইরে আমাদের অন্যান্য অ্যাক্টিভিটি, এবং যে প্রসঙ্গটা আপনি নিয়ে আসলেন যে একটা গুড মেন্টাল হেলথের সাথে কিন্তু আমাদের খেলাধুলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই খেলাধুলার মাধ্যমে আমাদের প্রবলেম সলভিং স্কিল গুলা তৈরি হয়, লাইফ ম্যানেজমেন্ট স্কিল তৈরি হয়, অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা আমাদের বাড়ায়, এবং আমাদের যে রেজিলিয়েন্স পাওয়ারটা যেটা বলি, অর্থাৎ যে কোনো ধরনের অ্যাডভার্সিটিতে মোকাবেলা করার জন্য যে আমাদের আসলে মানসিক গঠনটা, সেটা কিন্তু খেলাধুলা, শৈশবে খেলাধুলা এটা খুব গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে। অর্থাৎ খেলাধুলা শুধুমাত্র যে আমাদের মানে শারীরিক গঠনেই আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, এটা মানসিক গঠনে কিন্তু এটা বিরাট মানে গুরুত্ব রয়েছে। কাজে আপনি যেটা বললেন যে এই মানে ক্রীড়া মন্ত্রণালয়, এটা আসলে খুবই একটা ইনোভেটিভ লাগলো। এটা আমি আসলে এরকম করে চিন্তা করিনি যে ক্রীড়া মন্ত্রণালয়কে কোনো জায়গায়, আসলে এই সবকিছুতে আসলে কম্প্রিহেন্সিভ ব্যাপার। হ্যাঁ, স্কুলের কথা, স্কুল মেন্টাল হেলথের কথাটা কিন্তু এই জন্য চলে আসছে যে স্কুলে কিন্তু আমরা একই সাথে হলো আসলে একভাবে আমরা অনেক শিশুকে পাই। কাজে আমাদের যখন ইন্টারভেনশনে দেওয়ার ব্যাপার আসে, আমাদের পলিসি মেকিং করার ব্যাপার আসে, স্কুলের মাধ্যমে যদি আমাদের এটা করা হয়, যেমন একটা খেলাধুলার একটা বাধ্যবাধকতা, আমাদের এক্সট্রা কারিকুলামের একটা বাধ্যবাধকতা, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু স্কুল থেকে হওয়াটা অনেকখানি ইজিয়ার। এর সাথে কিন্তু আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যেখানে আমাদের আসলে প্যারেন্টিংটাও খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের জঙ্গিবাদের কথাই বলি বা আমরা অন্যান্য বিষয়ে সাবস্টেন্স অ্যাবিউজের কথাই বলি, এখানে যে আসলে একটা চাইল্ড মেন্টাল হেলথের যে ভালনারেবিলিটি কাজ করে, এই ভালনারেবিলিটি কিন্তু অনেকখানি হলো আমাদের আসলে একটা বাচ্চা কিভাবে আসলে গড়ে উঠছে, বিশেষ করে তার অ্যাডোলেসেন্ট এইজে যে তার ডিমান্ড গুলা তৈরি হচ্ছে, সেই ডিমান্ড গুলাকে আমরা অ্যাড্রেস করছি কিভাবে, তার যে অপুরন্ত যে তার এনার্জি, সেটাকে আমরা চ্যানেলাইজ করার জন্য আমরা প্রপার তাকে স্পেস দিচ্ছি কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। কাজে আপনি ক্রীড়া মন্ত্রণালয়ের যে জায়গাটা আমি বলবো যে এটা বিশেষ করে শিশু কিশোরদের ক্ষেত্রে তাদের আসলে এখানে কোনো বাধ্যবাধকতা মানে কি একটা ম্যান্ডেটরি, মানে এই জায়গাগুলো উৎসাহ দেওয়ার জন্য একেবারে শৈশব থেকে। কারণ খেলাধুলা আসলে এমন একটা ব্যাপার, এটা আসলে বাবা মারা মনে করে যে এটা করে কোনো লাভ নেই। হ্যাঁ, পড়ালেখা করে যেমন আমার ছেলে মেয়ে একটা ভালো চাকরি পাবে, ভালো ইনকাম করবে, গাড়ি বাড়ি তৈরি করবে, আমরা খেলার সাথে এই জায়গাটা যোগ করতে পারি না। কিন্তু এটা একটা কারণ কিন্তু যে মানে বাবা মারা, অভিভাবকরা কিন্তু অত বেশি এটাতে এনকারেজ ফিল করে না। তো সেক্ষেত্রে এটা একটা প্রমোশনাল ক্ষেত্রে আপনি একটা খুব মানে একটা ভালো ভূমিকা তারা রাখতে পারেন। আর একটা কোন মন্ত্রণালয়ের কথা বলেছিলেন যে আমি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং এই ক্ষেত্রেও কিন্তু জঙ্গিবাদের ব্যাপারে যখন আসে, দেখা গিয়েছে কিন্তু যে এক্সট্রিমিজমে যে কোনো ধরনের আসলে তো জঙ্গিবাদ বা আমরা যদি এক্সট্রিমিজম যাই বলি, এগুলো তো আসলে এক ধরনের আইডিয়া। বাচ্চারা এই যখন হলো তারা আসলে অ্যাডোলেসেন্ট এজে, যেহেতু তাদের একটা আইডেন্টিটিটা তৈরি হয়, তখন কিন্তু নানা কিছু আইডিয়াদের মধ্যে তারা আসলে এক ধরনের আকর্ষণ বোধ করে, নতুন নতুন জিনিস তাদের জানতে যায়, এবং যেহেতু তাদের অনেক সময়, এবং সে সকল বাচ্চারাই কিন্তু বেশি এইসব ব্যাপারে ভালনারেবল থাকে, যাদের সোশ্যাল স্কিলটা অনেক কম থাকে, অনেক বেশি ইন্ট্রোভার্ট, তাদের কোপিং স্কিল কম থাকে, এবং দেখা গেছে যে অনেকের মধ্যে তাদের সেলফ এস্টিম এই জায়গাটাও কিন্তু একটা বিরাট বড় ধরনের ভূমিকা রাখে। এবং যতগুলো রিসার্চ আসলে এই রিলেটেড আমাদের যতটুকু আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু আসলে যে এই শিশুদের মানসিক গঠনের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের মানসিক গঠনকে কিন্তু আইডেন্টিফাই করা যায়, এবং সেটার সাথে কিন্তু তাদের আসলে প্যারেন্টাল ভূমিকা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি বলবো হলো জঙ্গিবাদের সাথে এখানে প্যারেন্টিং এ কি এখানে আবার সেই স্কুল চলে আসে। আমরা যদি আসলে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে আমরা যদি স্কুলকে এমন এক ধরনের কম্পালসরি একটা ব্যাপার করতে পারি যে প্রতিটা স্কুলে অন্তত রেজিস্ট্রেশন রিনিউ করতে হলে অন্তত তার 2-3টা প্যারেন্টাল ওয়ার্কশপ তার করতে হবে। এই ওয়ার্কশপে হলো সাইকোলজিস্ট যারা আছে, যারা সোশ্যাল ওয়ার্কার আছে, সাইকিয়াট্রিস্ট আছে,
তারা কিন্তু একটা তাদেরকে প্যারেন্টিং সম্পর্কে একটা গাইডলাইন দিবে। হ্যাঁ, কারণ আমাদের ইদানিং আমাদের দেখা যাচ্ছে যে বাবা মাদের কিন্তু যে মানে যেটা আমরা রেসপন্সিভ প্যারেন্টিংটা বলি সেটা কিন্তু আসলে সেরকম করে হচ্ছে না, এবং একটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু প্যারেন্টিংটা আইদার খুব ওভার পারমিসিভ হয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে সাংঘাতিক খুব কন্ট্রোলিং। তো দুটাই কিন্তু বাচ্চার মানসিক বিকাশের ক্ষেত্রে তার ক্ষতিগ্রস্ততা হয়। তো আমি বলবো যে প্যারেন্টিং প্লাস হলো যে এই যে স্কুল কারিকুলামের ক্ষেত্রে বা স্কুলদের টিচারদের কারিকুলাম ক্ষেত্রে তারা কিভাবে আসলে শিশুদের মানসিক পজিটিভ যে তার ইতিবাচক যে বৈশিষ্ট্যগুলো আছে সেটাকে নার্চার করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে, এই জায়গায় যদি আসলে একটা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করে, কারণ কোনো কিছুই কিন্তু একক না। হ্যাঁ, সবকিছুর সাথে একটার সাথে কিন্তু একটা রিলেটেড, এবং মেন্টাল হেলথ এমন একটা বিষয় যেখানে আমাদের সব সেক্টরকে নিয়ে সবকিছুকে নিয়ে কিন্তু অ্যাড্রেস করে আমাদের কাজ করতে হবে। তো সেই জায়গাটা ভাবার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ মেঘালা। হেলাল ভাই, আপনি কি, আমি জাস্ট মেঘালা যখন বলছিল, আমার কয়েকদিন যাবত আমার বাসায় আমার 2 ছেলে, আমার মেয়ে আছে, ওদের অবস্থাটা দেখে কয়েকদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের যে খেলা, ফুটবল খেলা হলো, ওদের আগ্রহ যেটা দেখলাম, আমার জাস্ট মনে হচ্ছে আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে উনি একটা করোনাকালীন সময়ে ক্রিকেট গেম বা এই লিগ শুরু করা উচিত, যেটি মিডিয়ার মাধ্যমে দেখালে ছেলে মেয়েদের ভিতরে যে একটা যে সাইকোলজিক্যাল যে অবস্থাটা আছে সেটা একটা ওভারকাম হওয়ার সম্ভাবনা আছে। তবে আমার স্টেডিয়ামে তো সবাইকে আসতেই হবে না, আর সোশ্যাল ডিস্টেন্সিং বা অন্যান্য জিনিসগুলি যদি হয়, ক্রিকেট হয়, তাহলে এটা মেনটেন করাটা সম্ভব। আমার মনে হয় বাংলাদেশ থেকে উনি হয়তো একটা ইনিশিয়েটিভ নিতে পারেন চিলড্রেনদের সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। করোনা ক্রিকেট লিগ একটা শুরু করা উচিত। কারণ আমার আপনাদের মাধ্যমে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল ভাইয়ের কাছে বিনীত অনুরোধ থাকবে, বাচ্চাদের, শিশুদের এবং ইয়াং ছেলে মেয়েদের এই সাইকোলজিক্যাল জায়গাটাকে মাথায় রেখে এরকম একটা ইনিশিয়েটিভ আপনি নিতে পারেন, যেটা খুবই প্রয়োজন আমাদের দেশের জন্য এবং আমাদের ইয়াং পপুলেশনের জন্য। এবং আমি বলবো যে আপনার যে ক্রীড়া মন্ত্রণালয়ের যে কাজটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজটি, এই জঙ্গিবাদ থেকে ছেলে মেয়েদেরকে দূরে রাখা, তাদের সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, মেন্টাল হেলথের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, সেই জায়গাটায় মাথায় রেখে তারা এরকম একটি বিনোদনের ব্যবস্থা করবে যাতে আমাদের শিশুরা, ইয়াংরা যেন একটি মানসিক স্বাস্থ্য দিক থেকে একটি সুযোগ পেতে পারে। আমি শেষ একটি রিকমেন্ডেশন নিতে চাই কামাল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে আমাদের, আপনি যেহেতু শিক্ষকদের কথা বললেন, বিভিন্ন ইউনিভার্সিটি গুলো যে রয়েছে সেই সমস্ত ভিসিদের প্রতি আপনার কোনো রিকমেন্ডেশন আছে কিনা? কামাল ভাই আপনার একটু আনমিউট করে নিন। আমি রিকমেন্ডেশন বলবো না, আমি যেটা বলবো অ্যাজ এ হোল, ডক্টর মেঘলা যে কথাটা বলছিলেন ওটা আমারও একটা কথা, যে রেজিলিয়েন্স, আমাদের একটা জনগোষ্ঠী যে ইয়াং যে পপুলেশন, তাদের রেজিলিয়েন্স বাড়ানোর মতো পরিবেশ, সেই উপযোগী ব্যবস্থা সেটা তৈরি করা দরকার। যেটার একটা অংশ হলো বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নট অনলি স্পোর্টস, অন্য আরো অনেক রকমের অ্যাক্টিভিটি আছে। আমরা দুঃখজনক হলেও বাস্তবতা যে আমাদের এই বর্তমানে জনগোষ্ঠী যারা এই কিশোর কিশোরী এবং যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, তাদের বিনোদনের জন্য আসলেই দেশে কি সেরকম কোনো ডেজিগনেটেড কোনো ব্যবস্থা আছে? খেলার মাঠগুলো কিন্তু নেই, ঢাকা শহরে খেলার মাঠগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। বেশিরভাগই হয় পার্ক, যেখানে খেলা নিষিদ্ধ, অথবা বহুতল ভবন হয়ে যাচ্ছে। তো শিশু কিশোররা খেলবে কোথায়? আর খেলতে না পারলেও আমরা দেখি বিভিন্ন দেশে উন্নত বিশ্বে কিন্তু অ্যাডোলেসেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রাম রাখে। তো এই ধরনের প্রোগ্রাম যদি সংস্কৃতি মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় তারা যদি চিন্তা করে বের করে আনতে পারে যে আমাদের শিশু কিশোর কিশোরীদের জন্য, এটা অনেক দিক থেকে হেল্প করবে। এটা শুধু জঙ্গিবাদের বিষয় না, এই যে করোনাকালীন যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটাও তারা ফাইট করতে পারবে। কারণ রেজিলিয়েন্স যখন তৈরি হবে, মানুষ কিন্তু ধাক্কা খাবে, ঘাত প্রতিঘাতে বিদ্ধ হবে, কিন্তু আবার সে উঠে দাঁড়াবে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, যে আমরা এটাও দেখছি আমাদের অসহিষ্ণুতা বা পরমত সহনশীলতা সেটা কিন্তু কমে যাচ্ছে।
আমরা দিনে দিনে হাসি খুশি সুখী একটা জাতি থেকে আস্তে আস্তে কেমন জানি রাগান্বিত, রেগে যাওয়া জাতি, সবকিছুতে রিয়াক্ট করছি। কোনো কিছু পজিটিভলি নেওয়ার আগে আমরা প্রচন্ড আবেগে ক্রুদ্ধ হয়ে সেটা প্রকাশ করছি এবং সোশ্যাল মিডিয়া গুলোতে সেটা ভরে যাচ্ছে। এবং এই যে পরিবর্তনটা আস্তে আস্তে আসছে, এটাকেও কিন্তু থামানো দরকার। আমরা সবসময় যুদ্ধ করব না, আমরা কিন্তু ভালোবাসাটাও আমাদের একটা অংশ এবং তার মাধ্যমেও আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারি। তো এটা কিভাবে মানে বিশ্ববিদ্যালয়গুলো হতে শুধু না, এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলোই এটা এই বিষয়ে কাজ করতে পারবেন। কিন্তু যেটা হলো পাশাপাশি আমাদের মানে শিক্ষকদের কথা বলছিলাম, যে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কিন্তু কিছু করার দরকার আছে। আমাদের বেশিরভাগ দেশে মানে যারা শিক্ষকতার পেশায় আসছেন তারা কিন্তু আদৌ কি তারা হ্যাপি, তারা কি এই প্রফেশনে ভালো সন্তুষ্টি আছে সেটা দেখা দরকার। তারা যদি মানসিক স্বাস্থ্য তাদের যদি দুর্বল থাকে, তারা কিন্তু তাদের যে ছাত্রী তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন না। তো এটা কিন্তু কমপ্লিট একটা প্যাকেজ, দুদিকেই কিন্তু খেয়াল করতে হবে। তো এটুকুই বলবো আমার রিকমেন্ডেশন। ধন্যবাদ শামিল ভাই। ধন্যবাদ কামাল ভাই। হেলাল ভাই, কামাল ভাই কিন্তু লাস্টে আবার একটা সাজেশন দিলেন। আমার কাছে মনে হয় যে ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ এ research on the student as well as the teacher about their mental health status. আমি আশা করি যে আমাদের গবেষক হিসাবে আপনাকে রেসপেক্ট করি, আপনি এই বিষয়টি সামনে ফরওয়ার্ড করবেন যেন এরকম একটি গবেষণা আমাদের দেশে হয়। এমিনেন্সের পক্ষ থেকে, নন কমিউনিকেবল ডিজিজ ফোরামের পক্ষ থেকে এবং গ্লোবাল এনসিডি অ্যালায়েন্সের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।